তারপর খুব সুন্দর করে 3 কাপ চা বানাই। আন্টিও খাবে বলেছে, আবার নিজের জন্য। তুমি একটু উদয়নকে দিয়ে আসো, আমি তরকারিটা শেষ করি। মহুয়া 4 কাপ সাথে 3টা বিস্কুট নিয়ে চলে যায় ড্রয়িং রুমে। উদয়ন মহুয়াকে দেখতে পেয়ে ফোনটা রেখে সোজা হয়ে বসে। তারপর জিজ্ঞেস করে, এত সকালে তুমি এখানে কি করছো? আন্টির সাথে হেল্প করছিলাম। আর নে, আজকে কফি নে, চা করে এনেছি। উদয়ন পাশ থেকে গতকালকের পেপারটা হাতে নিয়ে বলে, লাগবে না, চা আমার খেতে ভালো লাগে না। বাসা যা আছে কিংবা কিছু সময় নিজেকে মানিয়ে নিতে হয়। খেয়ে দেখুন, ভালো লাগবে। মহুয়া চলে যাওয়ার দিকে গভীরভাবে তাকায়। মেয়েটার ভীষণ ট্যালেন্ট, তারপর আবার সব দিক দিয়ে খুব সহজেই সামলাতে পারে। এসব ভাবতে ভাবতে 4 কাপে চুমুক দেয়। 2-3 বার চুমুক দিতে মনে হয় না, খারাপ না তো। বিস্কুট দেখে খানিকটা হাসিও পায়। কত বছর যাবৎ বাচ্চাদের মতো চাই বিস্কুট ডুবিয়ে খাওয়া হয় না। উদয়নের কাছে মনে হয় এটা বাচ্চাদের খাবার। এত বছর পর যখন কেউ সামনে দিলই খাওয়া তো যেতেই পারে। তারপর খেতে খেতে ট্রেতে রাখা সব কটা বিস্কুটই খেয়ে ফেলে। খুব ভালো চা করেছো তো। মামির কাছ থেকে শেখা। তারপর দুজনেই টুকটাক গল্প করতে করতে কাজ শেষ করে ফেলে। সব শেষে মহুয়া রুমে চলে যায়। কই গিয়েছিলি তুই? আন্টির কাছে রান্না করেছিলাম। তারপর মিহার হাতটা ধরে বলে, বাহ, ভীষণ সুন্দর লাগছে। মেহেদির রংটাও ভীষণ গাঢ় হয়েছে। মেহা মহুয়ার হাতটা মেলে বলে, তোরটা খুব সুন্দর হয়েছে। আগে কখনো পরা হয়নি, তবে আমারও ভালোই লাগছে। মেহা আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি এনে মহুয়ার হাতে দিয়ে বলে, এটা পরিস। কিন্তু শাড়ি শাড়ি আমি পরতে পারি না। আর শাড়ি পরলে কেমন জানি লজ্জা লজ্জা লাগে। সেটা তোকে ভাবতে হবে না, আমি আর মিউ আপু নিহার কাজে পরিয়ে দেব। আমরা সবাইও কিন্তু শাড়ি পরবো। আচ্ছা, এখন একটু আমায় রেস্ট নিতে দিবি নাকি? হ্যাঁ। তারপর মহুয়া এমনি শুয়ে থাকে আর মানুষের ছটফট চল দেখছে। অনেক মানুষ এক এক কাজে ব্যস্ত। মহুয়ার দেখতে বেশ লাগছে। এত মানুষ আয়োজন লাস্ট নানার মৃত্যুবার্ষিকী দেখেছিল, তখন মামা বেঁচে ছিল আর বিশাল আয়োজন করে তখন করেছিল। অবশ্য মহুয়া অতটাও বড় ছিল না তখন, তবে মনে রাখার মতো বয়স হয়েছিল। দুপুরে সবাই রেডি হওয়া শেষ হলেই মহুয়াকে শাড়ি পরিয়ে দেয়। শাড়ি পরে চুলগুলো খোপা করে নিয়েছে, মুখে একটুখানি ক্রিম আর হাত ভর্তি চুড়ি। ভীষণ খুশি মহুয়া এতে। বাহ, বেশ ভালো লাগছে তো। আর তুই কিনা সহজে শাড়ি পরতেই চাস না। মেহা হালকা জড়িয়ে ধরে বলে, আমাদের মিষ্টি বান্ধবীকে তো সত্যিই ভীষণ মিষ্টি লাগছে। এর মধ্যে রুমে প্রবেশ করে উদয়ন। ভীষণ তাড়াহুড়ো করে আসে। আমার হাত ঘড়িটা লাগিয়ে দে তো মিহা, আর সরাটের জন্য কেনা ব্র্যান্ডের ঘড়িটা দে, আপু পরিয়ে দিবে এখন। মহুয়া উদয়নকে দেখে লজ্জায় উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মেহা মুখের মেকআপ ঠিক করে দেওয়ার জন্য বসে বলে, মহুয়া, কিছু ভাইয়ার হাত ঘড়ি লাগিয়ে দে তো। আর তিন্নিকে হাত দিয়ে দেখাই, বলে ওখানে ঘড়িটা আছে। উদয়ন মহুয়ার নাম শুনে পুরো রুমে চোখ বোলাই। এখানে কোথাও তো মহুয়াকে দেখতে পাচ্ছে না। মহুয়া আস্তে করে মিহাকে চিমটি কেটে বলে, তুই যা। মিহা হাসতে হাসতে উঠে আসে। এর মধ্যে মিহার কাজিন এসে মহুয়াকে ডাক দেয়। এবার মহুয়া বাধ্য হয়ে পিছনে ফেরে। উদয়ন আর মহুয়ার চোখাচোখি হয়। মহুয়া লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে যায়। তিনিও পিছন পিছন চলে যায়। মেয়েটা কিন্তু সত্যি দারুণ ভাইয়া। তুমি কিন্তু চাইলে আব্বুর সিদ্ধান্ত অনুযায়ী আগাতে পারো, এতে সত্যি লাভবান হবে। আপাতত ভাবছে। এরপর এখান থেকে চলে যায়। এদিকে সনির বর সেজে নিয়েছে। নিজের বাড়ি হলেও কাজিনরা গেট থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা করে। বিয়েতে আনন্দ না করলে হয় নাকি? তিনিও সবার সাথে গেট আটকে ধরেছে। তবে মহুয়া এসবে নেই, ওর কাছে ব্যাপার ভীষণ লজ্জা লাগে। তারপর সনেট হলো ওর টিচার, তাই চুপচাপ চেয়ার নিয়ে বসে বসে ফোন ঘাটছে। উদয়নের দিকে কিছু কাজ শেষ করতে ব্যস্ত। কিছু টাকা প্রয়োজন, তাই মহুয়াকে দেখতে পেয়ে ওর আম্মুর কাছে পাঠায় টাকা আনতে। মহুয়া চলে যায়। কিছু নেগেটিভ মাইন্ডের মানুষও থাকে। এক ছেলে মহুয়াকে দেখে টিচ করে বলে, শুধু কি স্যারের জন্য পড়াতো নাকি আমরা চান্স পাবো? ও, এই মেয়েটাই তো। তবে এসব মেয়েদের শুধু এমনই রাখা যায়, বিয়ে করা যায় না, বুঝলে? ভিডিওটা আমিও দেখেছি।
মোহ কোনো রকম কথা ছাড়াই উদয়নের হাতে টাকাটা দিয়ে মিহার কাছে চলে যায়। সবাই আমাকে দেখলে শুধু কিসের ভিডিওর কথা বলছে, তুই কি এই সম্পর্কে কিছু জানিস? মিহা মনে মনে ভাবে দুদিন আগে আর পরে সে তো জানবেই, তাই বলে দেয় কলেজের ঝামেলা ভিডিও করে কারা যেন ফেসবুকে ছেড়ে দেয়, যার ফলে অনেকে কথাগুলো সত্যি ভাবছে। মোহ কিছু বলেনি, চুপচাপ বসে থাকে। কিছু একটা ভেবে শাড়ি পাল্টে নতুন একটা 3 পিস পরে নেয়, অনুরোধ করে বলে, প্লিজ আমি একটু রেস্ট নিতে চাই, তুই কষ্ট পাস না? তারপর চুপচাপ অন্য রুমে চলে যায় মহুয়া, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা। খাওয়া দাওয়ার পর্ব খানিকটা শেষ হলেই সবার শেষে উদয়ন খেতে বসে। কি মনে করে যেন মিহিকে স্টেজে গিয়ে জিজ্ঞেস করে। তারপর মিহা পুরো ঘটনাটা বলে। হয়তো নিচে এসব সমালোচনা হচ্ছিল বলেই মিহাকে ভিডিও সম্পর্কে জিজ্ঞেস করেছে। উদয়ন কিছু না বলেই চলে আসে মহুয়ার খোঁজে। মিহার পাশের রুমে গিয়ে ইচ্ছে মতো দরজায় কড়া নাড়ে। কোন রকম হেলদোল নেই দেখে এবার নাম ধরে ডাকতে থাকে। মোহ শুয়ে শুয়ে কান্না করছিল, ভেবেছে হয়তো তিনি ডাকতে এসেছে, কিন্তু উদয়নের গলা শুনে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। হয়তো কোনো দরকার ও হতে পারে, তাই তাড়াতাড়ি করে মাথায় ওড়নাটা দিয়ে শরীরটা কোনো রকমে ঢেকে বের হয়ে আসে। মোহ জোরপূর্বক হেসে বলে, এমনি ভালো লাগছিল না স্যার। চলো খাবে, তারপর আবার ওদের বিয়ের পর্ব শুরু হবে। মোহ আর কিছু বলতে পারেনি, আবার স্যারের সাথে একসাথে যেতেও চাচ্ছে না। উদয়ন 2-1 পা এগিয়ে গিয়ে বলে, আসতো না কেন? আপনি যান স্যার, আমি আসছি। চুপ, একদম আমার সাথে চলো। তারপর মোহ চুপচাপ চলে যায় এবং গিয়ে দেখে উদয়নের পরিবারের সবাই খেতে বসেছে, সাথে মিহা আর সনেটও। মহুয়া কথা না বলে খেতে বসেছে। এর মধ্যে একজন এগিয়ে এসে বলে, কি গো, এত কিছু হয়ে যাওয়ার পরও মেয়ে এখানেই রাখছো? ইস, মেয়েটার বদনাম হলো, কিন্তু বিয়ে কি আর উদয়ন করবে? উদয়ন খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়, পাশ থেকে একটা গ্লাস মেঝেতে ছুঁড়ে ফেলে, তারপর দাঁতে দাঁত চেপে বলে, নিজের মধ্যে কি কোনো রকম ম্যানার্স নেই আন্টি? দেখতে পাচ্ছেন খেতে বসেছে, আর এখন আর একটা গলাতে হবে? মহুয়া ভয়ে খাবার ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর উদয়নের আব্বু এগিয়ে এসে বলে, শান্ত হও বাবা। মহুয়া চুপচাপ চলে যেতে নিলে মিহা আটকায়। সনেট এগিয়ে গিয়ে উদয়নকে আটকায়। আপাতত পরিস্থিতি আরো খারাপ হয়েছে। ব্যাপারটা নিয়ে পরে কথা হবে, আপাতত বিয়েটা শেষ করা হোক, আর আপনারা দয়া করে নিজের লিমিটে থাকুন। উদয়ন খুব গম্ভীর কণ্ঠে বলে, আমি তোমার সিদ্ধান্তে রাজি আব্বু, প্লিজ তুমি ব্যবস্থা করো এক্ষুনি। তারপর নিজের রুমে চলে যায়। মিহা আর সনির দুজনেই খুব খুশি। উদয়নের আব্বু আর আম্মু দুজনেই মহুয়াকে নিজের রুমে নিয়ে যায়। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়। তুমি একদম চিন্তা করো না মহুয়া, এখন আপাতত বিয়েটা হয়ে যাক, তারপর যত ইচ্ছে সময় নিও। কিন্তু স্যার, আর এভাবেও সংসার হয় আন্টি? হবে না কেন বোকা মেয়ে? অ্যারেঞ্জ ম্যারেজে অনুভূতির ভালোবাসার সবটাই কিন্তু বিয়ের পরে হয়। আমার বিশ্বাস তোমরা ভীষণ সুখী হবে। আমার সাথে আপনাদের পরিবার চায় না আন্টি, কখনো ছেলের শ্বশুর বাড়ি যেতে পারবেন না। আমার শক্ত কেউ এসে আপনার ছেলেকে আগলে রাখবে না। সবচেয়ে বড় কথা, স্যার কখনো শ্বশুর বাড়ির আপ্যায়নটাই পাবেন না, এতে ভবিষ্যতে কষ্ট লাগবে ওনার মনে। মিহার আম্মু এগিয়ে এসে মহুয়াকে হালকা জড়িয়ে ধরে বলে, সেটা বোধহয় কখনো আমার ছেলের মনে হবে না। তুমি তো ওকে এখনো চেনো না, তাই এমনটা মনে হচ্ছে। চারপাশের মানুষজনের কথা বাদ দাও, উপরওয়ালা বোধ হয়ে যাচ্ছে তোমরা এক হও। প্লিজ এই অভাগা মাকে তুমি ফিরিয়ে দিও না। অনেক বোঝানোর পর মিহার আম্মুর একটা শাড়ি পরিয়ে রেডি করিয়ে দেয়, সাথে হেল্প করে তিনি আর মিহার কাজিন। গর্জিয়াস না সাজলেও হালকা একটু সাজিয়ে দেয়। হয়েছে, এবার প্লিজ আমি একটু স্যারের সাথে একান্তে কথা বলতে চাই। তিন্নিরা সবাই সম্মতি জানিয়ে বলে আচ্ছা। তারপর মহুয়া চুপচাপ চলে যায় উদয়নের রুমের সামনে। হাত পা ভীষণ রকমের কাঁপছে, মনে হচ্ছে যেন হাত পা গুলো চলছেই না। কয়েকবার নক করার পর উদয়ন দরজাটা খোলে। মহুয়াকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। কিছু বলার জন্য এসেছিলাম স্যার। ভেতরে আসো। তারপর নিজেও চলে যায় ভিতরে। বিয়ে নামক অধ্যায়টা কিন্তু সারা জীবনে। আমরা কেউ কারো বেঁচে থাকার আগাম বয়স কিংবা আয়ু সম্পর্কে জানি না। জোর করে কিংবা মেনে নিয়ে কখনো সুন্দরভাবে বাঁচা যায় না। মৃত্যু অবধি আমায় গ্রহণ করতে পারবেন তো স্যার? পারবো। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তবে কারো কারো ক্ষেত্রে হয়তো সময় লাগে,
আমার বেলাও তাই লাগবে। আপনি সমাজ, চারপাশ এসবের কথা ভেবে মনের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেবেন না স্যার। আমার মান সম্মানের কথাও চিন্তা করতে হবে না। প্রয়োজনে আমি গ্রামে চলে যাব, পড়াশোনা বন্ধ করে দিব। এখন আর আমার কোনো দায়িত্ব নেই। যতটুকু আছে তা দিয়ে নিজেকে বহন করতে পারবো। এখনো সময় আছে, সিদ্ধান্ত পাল্টাতে পারেন। বেশ, তবে আমি কিন্তু আমার সিদ্ধান্তে নড়ছি না। প্রয়োজনে সবকিছুতে উপস্থিত হওয়ার সুন্দর গুণটা অবশ্যই আমার আছে। তবে আমি কিন্তু লক্ষ্য থেকে সরে যাওয়া মানুষকে খুব একটা পছন্দ করি না। জীবন মানেই যুদ্ধ, আর যুদ্ধ করে টিকে থাকে জীবন, আর সেটা হোক পরিবার, নিজের কিংবা প্রিয়জনের জন্য। জীবনে এই পর্যন্ত কখনো ঠকিনি কিংবা ঠকায়নি। আশা করি পরবর্তীতে এমন কিছু হবে না। নিচে চলো বলেই বেরিয়ে পড়ে উদয়ন। মোহর কোনো কিছু ভালো লাগছে না, ভীষণ দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। তবু অনিশ্চিত জীবনে যে পা বাড়াতেই হচ্ছে, হয়তো এটাই হওয়ার ছিল। তবে সবটুকু চেষ্টা করে ও যাবে। মিহা সনেটের বিয়ে পড়ানো শেষ হলে উদয়ন আর মেয়ের মহুয়ার বিয়েটাও হয়ে যায়। মহুয়াকে ভরসা দেওয়ার জন্য মিহার হাতটা জাপটিয়ে ধরেছিল। এই মুহূর্তে মোহর কাছে সব থেকে বিরক্তির লাগছে চারপাশের একটু আগে ও টিচ করা মানুষকে। নিকৃষ্ট মনের মানুষগুলো এখনো দাঁড়িয়ে আছে। তাদের বোধহয় বিশ্বাস হচ্ছে না যে উদয়ন মহুয়াকে বিয়ে করে নিল। সবাই দেখে নিয়েছেন আমি আমার বাড়িতে থাকা কলেজের ছাত্রকে বিয়ে করে নিয়েছি। উদয়ন চৌধুরী কখনো কারো ইজ্জতে হাত দেয়ও না, আবার রক্ষা করতেও জানে। আশা করব আমার পারিবারিক ব্যাপারে নেক্সট কেউ নাক গলাবেন না। আর হ্যাঁ, সময় সুযোগ করে অনুষ্ঠানটাও করে নেব। তখন এসে আবার পেট ভরে খেয়ে লম্বা নাকটা গলিয়ে গিবত করে যায়। কথাগুলো একদমে বলে বাড়ি থেকে বের হয়ে যায়। মহুয়া চুপচাপ মাথা নুয়ে বসে আছে। মিহার আম্মু নিজের রুম থেকে কিছু গহনা এনে মহুয়াকে পরিয়ে দেয়। অবশেষে বাসা থেকে আস্তে আস্তে মেহমান কমতে থাকে। কাছের আত্মীয় স্বজনরা চলে গেছে, তবে দূরের মেহমান একেবারে বৌভাত শেষ করে যাবে। আপাতত খানিকটা ফ্রেশ হয়ে সবাই মিলে আড্ডা দিতে বসেছে ড্রয়িং রুমে। তিনি তো সেই কখন থেকে মহুয়া আর মিহাকে জ্বালিয়ে যাচ্ছে। মহুয়ার লজ্জা এবং ভয় দুটোই হচ্ছে। সে যে উদয়ন বের হয়েছে এখনো ফিরে আসেনি। সবাই নিশ্চয়ই ভীষণ চিন্তা করছে, কিন্তু প্রকাশ করছে না। ওর সামনে বড্ড চিন্তা হচ্ছে। আজকে আমি ভীষণ খুশি। আমার ঘরে এখন দুটো লক্ষ্মী মেয়ে আছে, তবে পড়াশোনা কিন্তু মনোযোগ চায় ভীষণ। যেন আমার কলেজের খানিকটা দায়িত্ব মেয়েরা বহন করতে পারে, হ্যাঁ তাদের যোগ্যতা দিয়ে। মহুয়া পড়াশোনায় মনোযোগ দিবে, এখন আর কোনো চিন্তা করবে না। এবার তো আব্বু মেয়ে পেয়ে গেল, এখন আমিই বড় হয়ে যাব। মজা করেই বলে। সনেটের আম্মু হালকা জড়িয়ে ধরে বলে, তাতে কি, আমাদের বৌমাকেও বেশি বেশি ভালোবাসা দিয়ে দিব। সবাই একসাথে হেসে ওঠে। এরপর আস্তে আস্তে বড়রা সবাই মিলে চলে যায় ভিতরে। রাত 9টায় উদয়ন বাসায় ফিরে আসে। হাতে পায়ে ছিলে গেছে, আরো খানিকটা অস্থির মনে হচ্ছে। ভিতরে আসতেই ওর আম্মু চেঁচিয়ে ওঠে, এগুলো কি করে হলো? ওনার চেঁচানোর শব্দ শুনে সবাই বেরিয়ে আসে। মহুয়া মাত্রই গরম বেশি থাকায় একটা 3 পিস পরেছিল। সবাই বলছিল আজকে শাড়ি পরেই থাকতে, কিন্তু গরমের কারণে পরেনি। তবে সবাই বলে দিয়েছে রাতে উদয়নের রুমে যাওয়ার আগে অবশ্যই শাড়ি পরে সেজে গুজে যেতে হবে। সবাই এখন ড্রয়িং রুমে উপস্থিত। উদয়ন মাথাটা নিচু করে নিঃশ্বাস ফেলছে, নিজের একটা কমানোর চেষ্টা করছে। তোমার এগুলো কি করে হলো কিছুই তো বুঝতে পারছি না। এর থেকেও করুণ অবস্থা ওদের করে দিয়ে এসেছে। জেলে থেকেও লোক পাঠানোর সাহসটা খানিকটা গড়িয়ে দিয়ে আসলাম। নয়ন লোক পাঠিয়েছে, আমি এক্ষুনি পুলিশকে কল করছি। তার লাগবে না, সে ব্যবস্থা করে এসেছে। এর মধ্যে মহুয়া গরম পানি এনে শাশুড়ির হাতে দিয়েছিলে ছিলে যাওয়াগুলো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। তারপর মিহাকে বলে ফার্স্ট এড বক্স নিয়ে আসার জন্য। উদয়ন আর চোখে একবার মহুয়াকে দেখে মাকে উদ্দেশ্য করে বলে, এত হাইপার হওয়ার কিছু নেই, আর এটা বিয়ে বাড়ি, কোনো মরা বাড়ি নয়। তারপর একটু পরিষ্কার করা হলে নিজের রুমে চলে যায়। এখানে থাকলেই সবার কাছে থেকে অসহায়ের মতো পড়ে থেকে সেবা নিতে হবে। রাত 10টায় মেহাদের রুম সুন্দর করে সাজিয়ে ওখানে পাঠানো হয়। উদয়নের রুমও সাজাতে চেয়েছিল, কিন্তু মহুয়া দেয়নি। যেহেতু ছোট্ট করে নর্মাল ভাবেই সবটা হয়েছে, মহুয়া চাই সবটা নর্মালি থাকুক। তারপর আবার উদয়নের এই ঝামেলাই তো এমনি চিন্তা হচ্ছে। মেহমানরা সবাই খেতে বসেছে।
মহুয়াকে খাবার দিয়ে শাশুড়ি উদয়নের রুমে পাঠায়। মহুয়া তাড়াতাড়ি করে এলেও ভিতরে যেতে ভীষণ লজ্জা করছে। লজ্জা পেলে তো আর চলবে না, একটু সাহস নিয়ে রুমে চলে যায়। উদয়ন বিছানায় আছোয়া হয়ে ফোন টিপছিল। মহুয়াকে দেখে ফোনের দিকে তাকিয়ে বলে, নিচেই তো যেতে পারতাম, অযথা এখানে আনতে গেলে কেন? মহুয়া খাবারগুলো টি টেবিলে রাখতে রাখতে বলে, আন্টি বলল রুমে আনার জন্য। আর তাছাড়া ডাইনিং এ অনেক মানুষ, তারপর আপনি অসুস্থ মানুষ। উদয়ন উঠে গিয়ে বেছিন থেকে হাত ধুয়ে এসে বলে, অতটা অসুস্থ নই যতটা তোমরা মনে করছো। তারপর খেতে বসে। মহুয়া চুপচাপ পাশে বসে থাকে। এগুলো নিয়েই রুম থেকে বের হবে। রাত 11টায় মহুয়াকে তার শাশুড়ি নিজের রুমে নিয়ে খুব সুন্দর একটা শাড়ি পরিয়ে সাথে সবসময় পরার জন্য কিছু গহনা পরিয়ে দেয়। তারপর মহুয়াকে নিয়ে উদয়নের রুমে যায়, সাথে উদয়নের আব্বু চলে যায়। ভিতরে আসবো? আসো। আমার রুমে আসতে তোমার আবার অনুমতি লাগে নাকি আম্মু? তারপর মহুয়াকে নিয়ে শ্বশুর শাশুড়ি দুজনে ভিতরে প্রবেশ করে। মহুয়া মাথা নিয়ে বড় করে ঘোমটা দিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। আজমল চৌধুরী নিজের ছেলেকে জড়িয়ে ধরে বলে, সত্যি আজকের সিদ্ধান্ত আমি ভীষণ খুশি হয়েছি। তবে আশা করব বাকি জীবন এই সিদ্ধান্তেই অটল থাকবে। আর মহুয়া উদয়নকে খুব সুন্দর কিছু পরামর্শ দেয় ওনারা। কথা বলা শেষ হলে মহুয়ার শাশুড়ি মহুয়ার হাতটা উদয়নের হাতে দিয়ে বলে, এখন থেকে নিজের জন্য যেমন তোমায় বাঁচতে হবে, এই মেয়েটাকে সাথে নিয়েও পথ চলতে হবে। জীবনের কিছু অনুভূতির জন্ম থেকেই সৃষ্টি হয় না, নিজের সৃষ্টি থেকেই হয়। মহুয়ার এই মুহূর্তে ওনাদের কথা শুনে ভীষণই কান্না পাচ্ছে। কথাগুলো বলে শ্বশুর শাশুড়ির রুম থেকে বের হয়ে যান। উদয়ন গলা খাকারি দিয়ে বলে, তুমি চাইলে নিজের জামা কাপড় এনে ফ্রেশ হয়ে নিতে পারো, এমনিতেই ভীষণ গরম। উদয়ন সম্মতি জানিয়ে বের হতে নিলে উদয়ন আবার বলে, বাইরে মানুষ আছে, আমিও যাচ্ছি, চলো। তারপর মহুয়াকে নিয়ে ওর ব্যাগপত্র নিয়ে রুমে চলে আসে। মহুয়া জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। এর মধ্যে উদয়ন নিজের রুমের সামনে লাইব্রেরি রুমের বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নেয়। মহুয়াকে চুপচাপ দেখে উদয়ন বলে, তুমি এই রুমেই থাকো, আমি লাইব্রেরিতেই থাকতে পারবো, কিন্তু কালকে আমার রুমটা একটু গুছিয়ে দিও ভালো করে। সমস্যা নেই, আমি ওখানটাই থাকতে পারবো, আপনি রুমেই থাকুন। রুমেতে চলে আসবো। আপাতত মনে হয় আমাদের দুজনের সময় নেওয়া উচিত। এখন পুরো ঘরটাই কিন্তু আমাদের দুজনের। হঠাৎ করে হয়ে গেলেই তো অভ্যাস হয়ে যায় না, একটু সময় নিতে হয়, আর সেই সময়টা নিজেও নিতেও চাই। তারপর ফোনটা নিয়ে লাইব্রেরিতে চলে যায়। মহুয়া আগে পরে কখনো ভালো করে উদয়নের রুমটা দেখেনি, তবে লোকটা ভীষণ পরিপাটি। এই রুমের সাথে যে একটা লাইব্রেরি রুম আছে সেটা তো কখনো জানা ছিল না মহুয়ার। তবে ওরা যে এতদিন থাকতো বাহিরের ঘরটাই ও অনেকগুলো বই রাখা, পুরো রুমে চোখ বোলায়। আজকে মনে হয় না কোনো প্রকার ঘুম হবে। ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। ওখানে অনেকগুলো গাছ আর একটা রকিং চেয়ার রাখা, সাথে ছোট্ট একটা টেবিল। বেলকনি দিয়ে দেখা যাচ্ছে পুরো বাড়ির ঝলমল করা বাতির দৃশ্য। খুব সুন্দর লাগছে বাহিরের দিকটা। মেহা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রুমে এসে বসে। এখনো সনেট রুমে আসেনি। একদম নর্মাল 3 পিস পরে নিয়েছে, কারণ যে গরম পড়েছে। তারপর আবার মেহের গরম একটু বেশি। সবাইকে টাকা পয়সা দিয়ে বিদায় করে রুমে আসে সনেট। বাপরে, বিয়ে বাড়ি মানে বরের পদে পদে মেয়েদের হাতে বলি। এখন আবার প্রতিনিয়ত বলি হতে হবে বউয়ের কাছে। মনে মনে কথাগুলো ভাবে সনেট। রুমে এসে দেখতে পায় মিহা একদম ফ্রেশ হয়ে বসে আছে। বড় করে একটা নিঃশ্বাস ফেলে নিজে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। এই, এটা আবার কেমন বাসর? সোজা শুয়ে পড়লে তুমি? তো নিজে তো একদম নেচে নেচে ফ্রেশ হয়ে কাজের বেটি সেজে বসে আছো, একবার ভাবছো আগে বরটা আসুক আমায় দেখুক? দেখতে হবে কেন? তুমি কি আমায় নতুন করে দেখছো নাকি? সেই জন্ম থেকে একই বাড়িতে পাশাপাশি রুমে থেকেছি, দেখতে পাওনি? হয়েছে আর দেখা, সেই দেখা আর এই দেখার পার্থক্য বোঝার বুদ্ধি বোধহয় তোমার হয়নি। তুমি কি কোনোভাবে আমার বাচ্চা বলছো? কোনো কিছু বলিনি। তারপর মিহার হাতটা ধরে বলে, এমনি মজা করছিলাম। তোমার নারী ভুড়ির সবটা সম্পর্কে আমার জানা, এখন শুধু দুজনের পথ চলা বাকি। সেটাও আজ থেকে শুরু হয়ে গেল। আমাদের ভালোবাসা আজ পূর্ণতা পেল মিহুরানি। মিহা সনেটকে জড়িয়ে ধরে বলে, সেটা সম্ভব হয়েছে আমাদের পরিবারের জন্য। আমার পরিবারটা সত্যি খুব ভাগ্য করে জন্মেছি বলেই পেরেছি।
কয়েকজন মেয়ে মানুষ নিজের বাবা মা বর শ্বশুর শাশুড়ি সবার সাথে এক বাড়িতে থাকতে পারে। আমি সত্যি ভীষণ ভাগ্যবতী সবাইকে পেয়ে। এদিকে লাইব্রেরিতে সবসময় সময় কাটালেও কখনো শোয়ার অভ্যাস নেই। নিজের রুম ছেড়ে এখানে শুয়ে ঘুম আসছে না। এক কাপ কফি হলে বোধহয় বইটা পড়া যেত। রুম থেকে বের হয়ে এপাশে এসে দেখে লাইট জ্বলছে, কিন্তু মহুয়া নেই। তারপর বেলকনিতে গিয়ে দেখে দাঁড়িয়ে আছে। তোমাকে দিতে চাই। এত রাতে এখানে কি করছো? মহুয়া আচমকা কারো গলার শব্দে ভয় পেয়ে যায়। বুকে থুতু দিয়ে পিছনে তাকিয়ে দেখে উদয়ন দাঁড়িয়ে আছে। জোরপূর্বক হেসে উত্তর দেয়, ঘুম আসছে না তাই। উদয়ন আজকে একটু কাছ থেকে মহুয়াকে দেখছে। রাতের আধারে দেখতে ভীষণ স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। তারপর আবার বাসন্তী রঙের একটা থ্রি পিস পরনে, গায়ের রংটা যেন চিকচিক করছে। মেয়েটা গ্রামের হলেও ভীষণ পরিপাটি আর শান্ত স্বভাবের, যা তার চেহারার দিকে তাকালেই বোঝা যায়। আপনার কি কিছু লাগবে? উদয়ন নিজের দিকে তাকাইয়ে গলে খাকারি দিয়ে বলে, না, এমনি কফি বানাতে যাচ্ছিলাম। এক কাপ কফি হলে ভালো লাগতো। এত রাতে কফি খেলে ঘুম হবে না। তাছাড়া আপনি কফি বানাবেন কি করে? আর বাসায় কফি পাউডারও নেই। উদয়ন মাথা চুলকে বলে, ও আচ্ছা। তারপর চলে যেতে নিলে মহুয়া বলে, চা খাবেন? হলে মন্দ হয় না, কিন্তু থাক, লাগবে না। তারপর চলে যাই ভেতরে। মহুয়া রুম থেকে বের হয়ে আগে দেখে নেয় কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে সোজা রান্নাঘরে চলে যায়। ওখানে ফ্রিজ থেকে দুধ বের করে গরম পানি দিয়ে বরফ গলিয়ে নেয়। তারপর ঘন করে এক কাপ চা বানিয়ে রুমে চলে আসে। চা সবসময় মহুয়ার প্রিয় হলেও দুধ চা সবসময় খাওয়া হতো না। ঘরে মাঝে মধ্যে দুধ আনা হতো। এমনিতেই রাত জেগে পড়ার জন্য রং চাটাই খাওয়া হতো। তবে মামির কাছ থেকে চাটা ভালোভাবে শিখে নিয়েছে। মহুয়া দরজায় টোকা দিয়ে বলে, আসবো? খোলাই আছে। মহুয়া চায়ের কাপটা রেখে বলে, আমার এই রুমে ঘুম আসছে না। এখানটায় ভালো ঘুম হয়ে যাবে, তারপর পড়াশোনা ঠিকঠাক করতে পারবো। আর আপনি বরং ওই রুমে চলে যান। শিওর তো? আমরা যদি তোমার সমস্যা হয় আর কি, আমার কিন্তু এখানে থাকতে অসুবিধা হবে না। শিওর, এর থেকে ছোট রুমে থাকার অভ্যাস আছে, সমস্যা হবে না। উদয়ন চায়ের কাপটা হাতে নিয়ে বের হয়ে আসলে মহুয়া নিজের ব্যাগপত্র নিয়ে এখানে চলে আসে। এতক্ষণে মনে হচ্ছে নিজের একটা রুম। যেহেতু রুমটা খানিকটা ভিতরে, এখানে থাকতে সমস্যা হবে না। মহুয়া সবসময় অন্ধকার প্রিয় মানুষ। একদম আরে চিকচিক দরজার সামনে বিছানাওয়ালা রুমে ঘুম আসে না ওর। এখানে কোনো সমস্যা নেই, স্যার আসলেও নক করে আসবেন। আর এই রুমে বসে পড়াশোনা করতেও ভীষণ ভালো লাগবে। বড় বড় দুইটা বুকশেলফ, সাথে এক সেট সোফা আর একটা আলমারি আছে কাঠের, বিভিন্ন ফুলদানি আর শোপিস দিয়ে সাজানো। বিছানার পাশে একটা জানালা, অবশ্য পর্দা দেওয়া, তবে শুয়ে জানালা দিয়ে পর্দা সরিয়ে থাইয়ের উপর দিয়ে ব্যস্ত শহর দেখা যায়। মহুয়া দরজা মিশিয়ে শুয়ে পড়ে। সকাল সকাল বাড়িতে অনেক কাজ শুরু হয়ে গেছে। মহুয়া আজকে খুব সুন্দর করে লেগে পড়েছে কাজে। হাতে চুড়ি পরিয়ে দিয়েছেন শাশুড়ি। এবার একদম বাড়ির পারফেক্ট বউ লাগছে। হয়েছে অনেক কাজ করা, এবার একটু রেস্ট নাও, গিয়ে রুমে যাও। মহুয়া রুমে এসে দেখে সনিটার উদয়ন কি জানি হিসাব করছে। ওনাদের দেখে নিজের রুমে চলে যায়। দরজা আটকে পুরো রুম একদম ঝেড়ে পরিষ্কার করে। পুরো রুমের জিনিসপত্র গোছাতে গোছাতে একদম ক্লান্ত হয়ে গেছে। তারপর বিছানার চাদরটা ধোয়ার জন্য রুম থেকে বের হয়। এসে দেখতে পাই সনিট চলে গেছে। এর মধ্যে আবার মিহা প্রবেশ করে, একটা ট্রলি ব্যাগ নিয়ে এসেছে। নে, এবার এগুলো গুছিয়ে নিস। ভাইয়া, তোমার সব জিনিসপত্র এখানে রাখা আছে। সবকিছু শেষ হলে মার্কেট করতে যাব। মহুয়া ওয়াশরুমের বালতিতে বিছানার চাদরটা রেখে বলে, আমার সব আছে, কেনাকাটা করতে হবে না। তুই খেয়েছিস? আচ্ছা, আমি নিচে যাচ্ছি। বলে রুম থেকে বের হয়ে আসে। ভালোই হয়েছে, তুই একটু বস, আমি রুমটা গুছিয়ে নেই। তারপর মিহার সাথে কথা বলতে বলতে পুরো রুম গুছিয়ে নেয়। এবার তো হয়েছে। এত গোছানোর রুম, এত ময়লা কোথায় ছিল কিছু তো বোঝা যায়নি। মামি বলতো ঘরে মেয়ে মানুষ না থাকলে আসল সৌন্দর্য ফুটে ওঠে না। ছেলেরা আর কতটুকুই বা করবে। তবু স্যার ভীষণ গোছানো। আমি এমন রুম থেকে নতুন চাদর নিয়ে আসছি। মিহা চলে যেতেই এগুলো ধুয়ে পরিষ্কার করে নেয়। তারপর উদয়নের দুদিনের জমিয়ে রাখা কাপড়গুলো ধুয়ে বারান্দায় মেলে দেয়। একেবারে গোসল করে ফ্রেশ হয়ে বের হয় মহুয়া।
স্যারের বউ দেখছি ম্যাডাম হয়ে গেছে। এত কিছু জানি না, তবে মহুয়া মহুয়ে থাকবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। এই গরমে ভারী সাজ আজকে অন্তত নিতে পারবো না। দরকার নেই, হালকা সাজেই তো তোকে সুন্দর লাগে। এর মধ্যে রুমে সনের প্রবেশ করতে মহুয়ার তিন্নি বের হয়ে আসে। মহুয়া, তুমি একটু উদয়নকে বলো তো, কলেজের স্যারেরা কাছে চলে এসেছে, ওনাদের রিসিভ করতে যেতে হবে। আচ্ছা। বলে চলে যেতে নিলে শাশুড়ি আবার ডেকে বলে, চিন্তা করো না, তুমি যেভাবে কমফোর্ট সেভাবেই সবার সামনে থেকো। তারপর উনি চলে যান। এর মধ্যে মিহা তিন্নিকে দিয়ে মহুয়ার জন্য একটা গাউন পাঠায় পরার জন্য। মহুয়া শপিং ব্যাগটা নিয়ে রুমে চলে যায়। বাহিরে থেকে নক করে বলে, আসবো? যখন তখন আসবে, অনুমতি নেওয়ার দরকার নেই এত। স্যাররা নাকি কাছাকাছি চলে এসেছে, ওনাদের রিসিভ করার জন্য যেতে বলেছে আন্টি। মেহার দেহ জিনিসপত্র কোথায় গুছিয়ে রেখেছ? কালো পাঞ্জাবিটা একটু বের করে দাও, রেডি হয় নাই। মহুয়ার কালকে গুছিয়ে রাখার সময় ভালোই লেগেছিল, কিন্তু উদয়ন এখন এভাবে বের করে দিতে বলে ভীষণ লজ্জা লাগছে। আমার ফোনে চার্জ নেই, রুমে রেখে যাচ্ছি, দরকারি কোনো কল আসলে একটু নিয়ে এসো। তারপর মহুয়ার হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। মহুয়াও নিজের রুমে গিয়ে তাড়াতাড়ি করে গাউনটা পরে নেয়। এই রুমে ড্রেসিং টেবিল না থাকায় আবার এ পাশটায় আসে। উদয়ন এখনো ওয়াশরুমে আছে। প্রথমে চুলগুলো আঁচড়াতে থাকে, তারপর উদয়নের জুতো ঘড়ি আর দরকারি জিনিসপত্র গুছিয়ে সামনে রাখে। এর মধ্যে উদয়ন ওয়াশরুম থেকে বের হয়ে মহুয়াকে এসব করতে দেখতে পায়। মাথায় হিজাব পড়ে যাও, আজকে অনেক মেহমান আসবে বাসায়। মিহার আশেপাশে থেকো তুমি, বোরিং লাগলে রুমে চলে আসবে, অযথা কারোর সাথে কথা বলার দরকার নেই। মহুয়া চুলগুলো ধরে বলে, স্যাররা যদি কিছু মনে করেন আমায় এই বাসায় দেখে? আমার বাসায় কে থাকবে, কেন থাকবে, এসব আমি বুঝে নেব। আত্মবিশ্বাস একটু নিজের উপর বাড়াও, বুঝলে? তারপর উদয়ন মুচকি হেসে বের হয়ে যায়। মহুয়া ভ্রুকুচকে উদয়নের দিকে তাকিয়ে আছে। লোকটাকে দূর থেকে যেমন মনে হয়েছে আসলে তেমনটা না। ভীষণ সাপোর্টিভ মানুষ, তবে জ্ঞান দেওয়ার ধরনটা ভীষণ সুন্দর। মহুয়া মুচকি হাসি নিজে তৈরি হয়ে নেয়। উদয়নের বিছানার উপর রেখে যাওয়া টি শার্ট আর প্যান্ট বারান্দায় মেলে দিয়ে মিহার রুমের উদ্দেশ্যে চলে যায়। এর মধ্যে দেখা হয় তিন্নির সাথে। স্যাররা এসে গেছে, মিহাকে এখন স্টেজে নিতে হবে, চল। মহুয়াকে মিহা জোর করে একটু কাজল আর হাত ভর্তি চুড়ি পরিয়ে দেয়। তারপর স্টেজে গিয়ে বসে সনেটের পাশে। মহু আর তিনিও সাথে আছে। এর মধ্যে সনেটের আম্মু মহুয়াকে বৌমা বলে ডেকে ওঠে। বৌমা, একটু তোমার শাশুড়িকে এদিকে আসতে বলো তো। এর মধ্যে কয়েকজন আবার ঘুরে তাকায়। মহুয়া উঠে আসতে নিলে একজন স্যার বলে, আন্টি, আপনার বোধ হয় ভুল হচ্ছে। মহুয়া আপনাদের বাড়ির বউ হতে যাবে কেন? ও তো মিহার বন্ধু। উদয়ন ইশারায় মহুয়াকে যেতে বলে। মহুয়াও চুপচাপ চলে যায়। আপনার তো দেখছি একটু বেশি ইন্টারেস্ট, তবে সময়ে মাঝে মাঝে অপেক্ষা করতে হয় মিস্টার মাহমুদ। কথা আছে না, সবুরে মেয়া ফলে, সবুরে মেয়া ফলে। শিক্ষিত মানুষ জ্ঞান দিয়ে বুঝে যাবেন তা না, কেমন যেন ঘুষ দিয়ে চাকরিতে ঢোকা মানুষদের মতো আচরণ করছেন। আসলে তা না স্যার, এমনি জিজ্ঞাসা করছিলাম। না মানে সবসময় এখানেই থেকে পড়াশোনা করে, ওর কি পরিবার নেই? সেটা আপনার জানতে হবে কেন? আপনার সব বিষয়ে ইন্টারেস্ট একটু কমান। একটু কাছে এসে কথাটা বলে উদয়ন। সরি স্যার, তবে আমি কিন্তু খারাপ ভাবছি না। যেই সুন্দর চেহারা, তারপর আবার এত ভালো মেধা, যে কারোরই ইন্টারেস্ট থাকবে। উদয়ন এবার একটু চেঁচিয়ে ডেকে বলে, মহুয়া, মহুয়া। মহুয়া এসে তাড়াতাড়ি করে পৌঁছায়। উদয়ন মহুয়ার হাত ধরে এগিয়ে এসে স্যারদের সামনে বলে, মিসেস উদয়ন চৌধুরী, আজ থেকে সবে জেনে রাখুন, মহুয়া চৌধুরী চৌধুরী বাড়ির বড় বউ এবং উদয়ন চৌধুরী বিয়ে করা বউ। সো অন্যের বউর উপর যেন কারো ইন্টারেস্ট না থাকে। নেক্সট ডিটেলস সবাইকে জানিয়ে দিব। আপাতত এর বেশি কিছু জানানোর প্রয়োজন মনে করছি না। মহুয়া চুপচাপ মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। মানুষগুলো কেমন, বারবার তাদের সামনে পরিচয় দিতেও লজ্জা লাগছে। আর এত কাছ থেকে উদয়ন স্যারকে দেখে ও আঙুল তুলতে দ্বিধাবোধ করছে না। আসলে মানুষ জাতি ভীষণ স্বার্থপর, অন্যকে টেনে নিচে নামানোর দক্ষতায় ভীষণ এক্সপার্ট। মাহমুদ স্যার একদম চুপসে গেছে, লজ্জায় সবার পিছনে চলে গেছে। তারপর আর উদয়নের সামনে আসেনি। মহুয়া শাশুড়ির সাথে এটা ওটা করছে। ভালোই লাগছে সবার সাথে কাজ করতে পেরে। মিহা বেচারি তো সবার সাথে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। আস্তে আস্তে মেহমান কমতে থাকে। বিকেল গড়িয়ে একদম সন্ধ্যা হয়ে যায়।
সবাই মিলে ড্রয়িং রুমে রেস্ট করার জন্য বসে আড্ডা দিচ্ছে। মহুয়া আর মিহা আগে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর মিহা আড্ডায় যুক্ত হলেও মহুয়া রান্নাঘরে চলে গেছে। একদম না, রুমে গিয়ে রেস্ট নাও। এইসব কাজ করার লোক আছে, আর সাহায্য করতে হলে কালকে করবে। জোর করে মহুয়াকে রুমে পাঠিয়ে দেয়। এর মধ্যে মিহা মহুয়াকে রুমে পাঠায়। উদয়ন ডাকছে বলে মহুয়া তাড়াতাড়ি করে রুমে চলে আসে। এসে দেখতে পায় উদয়ন দাঁড়িয়ে ফোন টিপছে। কিছু লাগবে? ও হ্যাঁ, আমার ট্রাউজার আর টি শার্ট কোন ড্রয়ারে রেখেছ? দাও। আচ্ছা, আমি বরং আপনাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আর সমস্যা হবে না। লাগবে না, তুমি প্রতিদিন বের করে দিও। আমার ছেলে হয়ে মেয়েদের কাজ করতে বিরক্ত লাগে। এখন এসবের দায়িত্ব বরং তোমার। তারপর ফোনটা রেখে মহুয়ার হাত থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। মহুয়া ড্রেসিং টেবিলের সামনে থেকে পানির বোতলটা নিয়ে নিজের রুমে চলে যায়। বড় ক্লান্ত লাগছে, শুয়ে শুয়ে একটা উপন্যাস পড়লে মন্দ হয় না। তাই বিছানায় আছোয়া হয়ে বই নিয়ে বসে পড়ে। হাতে হুমায়ুন আহমেদের হিমু সমগ্র নিয়ে বসেছে। উদয়ন দরজায় টোকা দিয়ে বলে, আসবো? মহুয়া উঠে দাঁড়ায়। আসুন। না, তুমি বরং এই রুমে আসো। তারপর মহুয়া উঠে আসে। সন্ধ্যাবেলায় কফি না হলে আমার চলে না। তুমি বরং দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে এসো। মহুয়া মাথা নেড়ে আচ্ছা বলে চলে যেতে নিলে, শোনো, বিরক্ত হলেও কিছু করার নেই। এটা আমার সবসময় অভ্যাস, আর কিছু অভ্যাস ইচ্ছে করেই করে নিয়েছে, কাউকে জ্বালাবো বলে। কথাটা বলেই চোখ টিপ মারে। উদয়নের কথা শুনে মহুয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। লজ্জায় তাড়াতাড়ি করে বের হয়ে যায়। মনে মনে বলে, কি লোক রে বাবা, দেখে তো মনে হয়েছিল বদরাগে, আর এক হয়ে এখন তো দেখছি ঠিক উল্টো। চোখে মুখে কোনো ব্যালেন্স নেই। জ্বালিয়ে কি সুন্দর করে বলছেন, ইচ্ছে করে অভ্যাস করছে জ্বালানোর জন্য, ভাবা যায়? এসব ভাবতে ভাবতে মহুয়া নিচে চলে আসে। মিহা একটু জোরে জোরে বলে, বিয়ে তো শুধু আমার হয়নি, আরো একজনের হয়েছে। তো শুধু শুধু আমাকে একা চালাচ্ছ কেন তোমরা? কারণ উদাহরণ ভাইয়া যা নিরামিষ আর বদরাকে প্রথম দিনে ইন্টারেস্টিং কিছু করবে না, এটা শিওর। মহুয়া লজ্জায় লাল হয়ে রান্নাঘরে চলে যায়। তবে 2 লজ্জাপতি লতা কিন্তু মিলেছে। চেঁচিয়ে বলে, এই মহুয়া, তোকে কি ভাবি বলে রাখতে হবে? আসতে বল না, আন্টিরা শুনবে। ওরা উপরে শুনলে না, আর শুনলে শুনবে আমি কি খারাপ কিছু বলেছি? তোমরা কেউ চা খাবে? না, আমরা রেস্ট করব বলে সবাই উঠে চলে যায়। মহুয়া চায়ের কাপটা স্যারের সামনে রাখতে উদয়ন বলে, আজকে বাচ্চাদের খাবার আনো নেই? মহুয়া বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কি আনবো? চা দিয়ে ডুবিয়ে খাওয়ার জন্য বিস্কুট, এটা তো বাচ্চাদের খাবারই। তেমনটা না, খাবার বাচ্চা আর বড়দের জন্য আলাদা হবে কেন? আমি তো ছোটবেলায় নয়নার সুজি খেতাম, ওকে যা খাওয়াতো আমি তাই খেতাম। বুঝতে পেরেছি, তুমি আসলে উপরে যতটা বড় দেখাও আসলে ততটাও বড় না। আচ্ছা, তুমি কি পড়াশোনাটা আদৌ করো নাকি শুধু মুখস্থ করে যাও? মহুয়া সোফায় বসে চা খেতে খেতে বলে, চাইলে টেস্ট করে দেখতে পারেন, কিন্তু আপনার এটা মনে হলো কেন? তোমার এমন ভেতরটাই ফেস আর চলা চলতে দেখে শুধু পড়াশোনা করলে হয় না। মানুষের তীরের মতো কথাকে হজম করে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজন উপস্থিত জ্ঞান, যা কোনো পাঠ্য বই পাঠ করলে হয় না। নিজের ভিতর আত্মবিশ্বাস আর নিজের জ্ঞান থেকে আসে, আর সেই জায়গায় তুমি বড্ড কাঁচা এবং জ্ঞানশূন্য মানুষ। মহুয়া মন দিয়ে কথাগুলো ভালো করে শোনে। জীবনে বোধহয় এমন উপদেশ আসলেই দরকার ছিল। এগিয়ে যেতে হলে প্রত্যেকটা মানুষের পেছনে শক্তি দরকার, আর এতদিনে বোধহয় সেই শক্তিটা পেয়ে গেছে মহুয়া। এবার শুধু উঠে দাঁড়ানোর পালা। বয়সের সাথে সাথে স্যাক্রিফাইসের পরিশ্রম করলেই হয় না, মাঝে মধ্যে নিজেকে সময় দিতে হয়। বুঝতে হয় লাইফের সবকিছু একটা পার্ট, আর কোনো পার্ট ছাড়া লাইফটা সম্পূর্ণ হয় না। এখন তোমার দায়িত্ব যেমন, তেমনই আমার বউ হিসেবে তোমার নিজেকে উপরে রাখাও কিন্তু দায়িত্ব। দরকার পড়লে সাহায্য নাও, তবু শক্ত হও মহুয়া। উদয়নের মুখ থেকে বারবার বউ আর মহুয়া ডাকটা শুনে শরীরে হালকা শিহরণ বয়ে যাচ্ছে মহুয়ার। তবে এই প্রথম কোনো পুরুষ মানুষের সাথে বসে কথা বলতে আর শুনতে ভীষণ ভালো লাগছে। এতক্ষণ যা বললাম সব সময় মাথায় রেখে চলবে। মহুয়া মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর উদয়ন চায়ের কাপটা রেখে বলে, রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে বের হবো। পরশু আবার কলেজ কোচিং পড়াশোনার চাপ আছে। আমার যেতে হবে কেন? আমি না গেলে হয় না? না, হয় না। তোমার জন্য শপিং করব, তুমি না গেলে হবে কি করে? আর তোমার এই জবাব দেওয়াটা আমার ভীষণ ভালো লাগে। তবে মাঝে মধ্যে একটু কম কথা বলবে, যেমন এখন বলছো। আমি নিজেকে অপেক্ষা করছি।
তুমি বোরখা পরে চলে এসো। মহুয়া আর কিছু বলতে পারেনি। এই মুহূর্তে বোরকা পরতে ভীষণ বিরক্ত লাগছে, তবে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বলে, এর জন্যই মামি বলতো আমি ভীষণ ভাগ্যবতী। ভাগ্যবতী বলেই তো এত সুন্দর পরিবার পেয়েছি। তারপর রেডি হয়ে নিচে এসে দেখে মিহা, সনির তিনি আরো দুজন কাজিন রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ে। সনিট আর উদয়ন দুজনেই গাড়ি নিয়ে বের হচ্ছে। মহুয়াবাদী সবাই চলে যায় সনিটের গাড়িতে। সবাই উদয়নকে একটু ভয় পায়, আর উদয়নের সামনে তো কোনো রকম মজা ফাজলামো করতেই পারে না। উদয়ন মহুয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, চাইলে তুমিও চলে যেতে পারো। মহুয়া গাড়িতে উঠে বসে। খানিকটা পথ যাওয়ার পর মহুয়া বলে, আজকে সবাই এত ক্লান্ত, না বের হলেই হতো। সেটা আমি জানি না, আম্মু বলছিল আসতে, তারপর আবার সবাই ট্রিট চাচ্ছিল, ওরা আবার চলে যাবে কালকে। মহুয়া আর কোনো কথা বলেনি। সবসময় কথা কম চুপচাপ থাকার অভ্যাস ওর আছে, তবে উদয়নের সাথে চুপচাপ বসে থাকতে ভীষণ বোরিং লাগছে। উদয়ন বুঝতে পেরে জিজ্ঞেস করে, তুমি কিছু কমফোর্ট শাড়ি নাকি 3 পিস? মহুয়া চোখ বড় বড় করে ঢোক গিলে মনে মনে বলে, উনি কি চাচ্ছেন সবসময় আমি শাড়ি পরে থাকি? বাপরে, এটা আমার দ্বারা সম্ভব না। কি হলো বলো। 3 পিস আর শাড়ি? পছন্দ, তবে রেগুলার পরার অভ্যাস নেই। স্পেশাল সময় ভালোই লাগে। উদয়ন সামনে তাকিয়ে গাড়িটা চালাতে চালাতে বলে, তবে শাড়িতে বেশি সুন্দর লাগে। মহুয়া চুপসে যায়। ঠিক এই মুহূর্তে কি বলে বুঝতে ও পারছে না, তবে এটুকু বুঝতে পেরেছে উদয়ন স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। সবকিছু সরাসরি বলতেই বোধহয় পছন্দ করেন। পড়াশোনা ছাড়া মাথায় কোনো চাপ নেওয়া যাবে না, এখন পুরোপুরি ক্যারিয়ারে ফোকাস করার সময়। লাইফে এই সময়টা কাজে লাগাতে পারলে একদম সফল মানুষও আছে। আশা করি তুমি সেই সময়টা কাজে লাগাবে। চেষ্টা করব, তবে আপনাদের জীবনে বোধহয় ঝামেলা হয়ে ঢুকে পড়লাম। আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আমার কোনো আপত্তি থাকবে না। যা বলবা আজকের পর থেকে সরাসরি বলবা। তুমি ছেলেদের কথা বলছো, রাইট? হয়তো তোমার মধ্যে এখনো আবেগ কাজ করছে, ছোট মানুষ, বুদ্ধি কম। তবে আমি কোনো হুট করে সিদ্ধান্ত নিইনি যে ছেড়ে দেব। গত 3-4 দিন যাবৎ ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে। তোমার মাথায় যদি এসব চিন্তা থেকে থাকে যে স্যার ছেড়ে দেবে, তাহলে মাথা থেকে ছেড়ে একদম শুদ্ধ মানুষ হও। জীবনে একবার যখন জড়িয়ে পড়েছ, মৃত্যু অবধি ছাড়া নেই। অবশেষে সবাই এসে মার্কেটে পৌঁছায়। মহুয়ার জন্য কিছু গাউন সিস্টেমের কুর্তি কেনা হয়, কলেজে যাওয়ার জন্য সাথে ম্যাচিং হিজাব, আর সবসময় বাড়িতে পরার জন্য 3 পিস কেনা হয়, যার একটা ও মোহর পছন্দ করেনি। সবগুলো মিহা আর উদয়নের পছন্দে কেনা হয়েছে। কেনাকাটা শেষ হলে খাওয়া দাওয়া করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায় প্রচুর। সবাই কোনো রকম বাসায় এসে রুমে গিয়ে শুয়ে পড়ে। মহুয়া সবার শেষে সবগুলো শপিং ব্যাগ দিয়ে রুমে আসে, সোফায় এভাবে রেখে শুয়ে পড়ে। উদয়ন ফ্রেশ হয়ে সবগুলো জিনিসপত্র গুছিয়ে তারপর ঘুমায়। এভাবে আরো 2 দিন কেটে যায়। এখন আর বাসায় কোনো মেহমান নেই। কালকে কলেজ থেকে খোলা হলেও তেমন কোনো চাপ নেই। বিকেলে সবাই মিলে আড্ডা দিতে বসলেই মহুয়া চা করে দিয়ে বাইরের ঘরটা থেকে বইগুলো আনতে চলে যায়। সাথে মিহাও হেল্প করে। এখন থেকে এখানে তিনিও থাকবে। মহুয়া চলে যেতেই আজমল চৌধুরী বলেন, ভাগ্য মাঝে মাঝে ভালো কিছু ও আপনা আপনিই দেয়। ছেলের বউ হিসাবে একদম পারফেক্ট এবং যোগ্য বই পেয়েছি। উদয়ন বাবার কথা শুনলেও দৃষ্টিটা ফোনেই রাখে। আমার কাছেও তাই মনে হচ্ছে বড় আব্বু, খুব সহজেই সবাইকে আপন করে নিয়েছি। মেয়েটাকে সেই প্রথম থেকে আমার পছন্দ। কতবার না করি, তারপর ও এসে আমাদের হেল্প করে। আজকাল এমন লক্ষ্মী মেয়ে পাওয়া যায় নাকি? এরই মধ্যে মহুয়ার মিহা বাসায় প্রবেশ করে। বাপরে, ভীষণ ভারী। কথাটা বলে হাঁপাতে থাকে। তুই গিয়ে বস, আমি দিতে পারবো। এত ভালো জিনিস নিতে হবে কেন? মিজান কাকাকে বললেই তো দিয়েছে। এখানে রাখো, মিজান কাকু রুমে দিয়ে আসবে। তারপর ডেকে মিজান কাকাকে বলে দিয়ে আসতে। তোমরা দুজন এখানে এসে বসো তো। আমি তো পড়াশোনার চাপ নেই, কোথাও থেকে ঘুরে আসতে। এখন তো পড়াশোনার চাপ নেই, কোথাও থেকে ঘুরে আসতে চাও তোমরা? চলো তাহলে সবাই মিলে কক্সবাজার থেকে ঘুরে আসি। কতদিন হলো ঘুরতে যাওয়া হয় না। সবাই তো যেতে পারবো না, তবে কলেজ বন্ধ হলে আবার যাব। এখন বরং তোমরা 4 জন যাও, আমি এই কয়েকদিন কলেজ সামলে নিব। এই কয়েকদিন মানে? তুমি কি মাসব্যাপী সফরে যেতে বলছো নাকি? আমি না থাকলে অনেক নিয়মে নড়চড় হয়।
তারপর আবার চাপ নিয়ে বলে কি পড়াশোনা ছেড়ে ছুটি নিয়ে বসে থাকতে হবে নাকি ওদের? তেমনটা না ভাইয়া, তবে 3 দিনের জন্য তো যাওয়াই যায় বলো। আমার যেতে হবে না, ওরা যাক না তাতেই হবে। বারে, তুই না গেলে ভাই একা গিয়ে কি করবে? তাছাড়া কাপল হয়ে একা একা কেন যাবে? সনিট ইশারায় থামতে বলে। সাথে আব্বু আম্মু আছে, এমনি একটা কথাও হিসেব করে বলতে পারে না। আজমল চৌধুরী গলা খাকারি দিয়ে বলে, সে আমি জানি না, তোমরা আজকে টিকিট কেটে রাখো, সকাল সকাল রওনা দিয়ে দিতে পারবে। আচ্ছা, আমি দেখছি। তারপর নিজের রুমে চলে যায়। বড়রা সবাই চলে গেলে মিহা মোহর মাথায় গাঁটটি মেরে বলে, আর একটু হলে তো ঘুরতে যাওয়াটা মাটি করে দিতেছিলি। সনিট এবার উঠে চলে যায়। গতকালকে আবার তিনি গ্রামে গেছে। তো তোরা ঘুরে আয়, তাহলেই তো হলো। নিরামিষ একটা, নতুন বিয়ে করেছিস, কই রং ঢং করবি তা না। জীবন এটাও একটা পার্ট, আর এটাও আসল পার্ট, একটু এনজয় করতে শেখ। নিজে নিজে বকতে বকতে চলে আসে। ওদের রুমে এসে অনলাইনে ট্রেনের টিকিট কেটে নেয়। মোহ প্রবেশ করতেই বলে, তোমার আর আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিও, আর একটা ব্যাগই যেন হয়। আমার এত ব্যাগ টানাটানি করতে ভালো লাগে না। মনে করে ড্রজার নিও, প্রচুর গরম। তোমার জার্নি করতে কোনো সমস্যা হয়? খানিকটা। উদয়ন ওয়ালেটটা হাতে নিতে নিতে বলে, আচ্ছা, আমি বের হচ্ছে। আসার সময় বমির ট্যাবলেট নিয়ে আসবো। তারপর রুম থেকে বের হয়ে আসে। উদয়ন ফিরতে ফিরতে রাত 11টা বাজে। বাসার সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। উদয়ন রুমে জিনিসপত্র রাখতে মোহ জিজ্ঞেস করে, খাবার দিব? না, খেয়ে এসেছে। তারপর মোহ আচ্ছা বলে চলে যেতে নিলে, খাবার নিয়ে এসেছি, খেয়ে ঘুমাও, সকাল সকাল উঠতে হবে। মহুয়া মনে মনে ভাবে, এত শোক আমার কপালেও লেখা ছিল, ভাবা যায়। কোথাকার ফেলনা মহুয়া, কিনা হলেন চৌধুরী বাড়ির বড় বউ। এটাকে বোধহয় বলে ভাগ্য। তবে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ভোরে ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। মিহা সনের ট্রেনে একটা কেবিন বুক করে নিয়েছে, আর উদয়ন মহুয়া একটা। অনেক রাত হয়েছে, খারাপ লাগলে ঘুমাতে পারো, লম্বা জার্নি। খারাপ লাগছে না বলেই জানালা দিয়ে মুখটা বের করে চোখে বন্ধ করে বাতাস অনুভব করতে থাকে। ভীষণ ভালো লাগছে। সবসময় লোকাল ট্রেনেই চড়া হয়, যার ফলে তেমন একটা উপভোগ করতে পারে না ট্রেন জার্নিটা। তবে এখন ভীষণ ভালো লাগছে। উদয়ন মহুয়াকে ভালো করে দেখছে। মেয়েটা অল্পতেই কতটা খুশি হয়ে যায়। নিজের ইচ্ছায় তেমন কোনো বড় চাহিদা নেই। দেখতে কি মিষ্টি, উপরওয়ালা চাইলে জন্ম থেকে ভালো একটা পরিবারে বেড়ে উঠতে পারত। ভাগ্যের কি নির্মম পরিহাস, ওরা ছাড়া এখন মেয়েটার পরিবারে কেউ নেই। তবে পরবর্তী জীবনে আর আফসোস আসতে দেবে না ওর জীবনে। মহুয়া এদিকে ফিরতেই উদয়ন তার দৃষ্টি সরিয়ে ফেলে। আপনার হেডফোন হবে, একটু গান শুনতাম। উদয়ন পকেট থেকে বের করে ওর হাতে দিয়ে বলে, বেশি বোরিং লাগলে ব্যাগ থেকে খাবার বের করে খেতে পারো। একা একা বসে থাকতে বোরিং লাগছিল। আচ্ছা, মিহা একা কি করছে? আমাদের সাথেই তো যেতে পারতো, অযথা এতগুলো টাকা নষ্ট হলো। উদয়ন মুচকি হেসে বলে, সে তুমি বুঝবে না। আর মিহা মোটেও একা না, সনটও আছে। ওরা যেত, আমরা না গেলেও তো হতো। কেন, তোমার ঘুরতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। এই পর্যন্ত 2-3টা দেশ ঘোরা হয়েছে, বাংলাদেশের সব বিখ্যাত জায়গাগুলো দেখা শেষ। তবুও যেতে ভালো লাগে। আমারও ভালো লাগে, তবে কখনো ঘোরা হয়নি, সময় পাইনি। পড়াশোনায়, টিউশনি, মামি বোন সব মিলিয়ে হয়ে ওঠেনি। জানেন, কখনো স্কুল থেকে ভ্রমণেও যেতে পারিনি। সবাই সবার গার্ডিয়ান নিয়ে যেত। মামি জার্নি করতে পারে না, তাই আর যেতে পারিনি। তোমার আব্বু আম্মু? মহুয়া মন খারাপ করে বলে, জানি না বেশি কিছু, তবে ছোট ছিলাম, মনে আছে আচ্ছা। তবে ওনারা কেমন মানুষ ছিলেন অতটাও বোঝার বয়স ছিল না। আমার মা তো মামি খুব যত্নে রেখেছেন, তবে ওনাদের যত্নে রাখার মতো সুযোগ আমি পাইনি। ইচ্ছে ছিল জীবনে বড় কিছু করার, জীবনের তাগিদে ওদের জন্য, কিন্তু এখন আর তেমন অনুভূতি হয় না। নিজের জন্য কষ্ট করতে ইচ্ছে করে না। সেটা এখন এবং এই মুহূর্তে মাথা থেকে ছেড়ে ফেলে দাও, কারণ এখন আরো কঠিনভাবে স্বপ্ন দেখতে হবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমি এবং আমরা কিন্তু খুবই জঘন্য মানুষ, নইলে ঘাড় মোটকে দেব। মহুয়া এবার হা হা করে হেসে ওঠে। উদয়নের এমন রূপ আছে ভাবা যায়। একটা কথা বলি। উদয়ন মহুয়ার ব্যাগটা নিয়ে একটা উপন্যাস বের করে বলে, বলো। আপনি কি করে জানলেন ব্যাগে যে বই আছে? আমি ওরা 2টো বই বেছে নিয়ে নিয়েছি। তারপরে কি যেন বলছিলে?
আপনার ভিতরের রূপটা একদম আলাদা, আর মানিয়ে নেওয়ার ক্ষমতা অনেক। ক্ষমতা কিনা জানি না, তবে মানিয়ে নিতে চেষ্টা করি। মাঝে মধ্যে মানিয়ে নিতে পারলে প্রকৃতির সুখী হওয়া যায়। আর রইল ভিতরের কথা, সেটা সবার জন্য না, শুধুমাত্র কাছের মানুষের জন্য। উদয়নের মুখ থেকে কাছের মানুষের জন্য কথাটা শুনে মোহর হার্টবিট বেড়ে যায়। এই লোকটা কথা বলার ধরন এত সুন্দর কেন? আচ্ছা, এত সুন্দর মানুষটাই কি সত্যি আমার? মহুয়া যাই মুখ ঘুরিয়ে বাহিরে তাকায়। উদয়নের কাছেও ব্যাপারটা ভালোই লাগে, তাই ইচ্ছে করে লজ্জায় ফেলে। আর আড্ডাও মোহর সাথে বেশ জমে। অনেকক্ষণ জার্নি করার পর ওরা এসে স্টেশনে পৌঁছায়। এবার এখান থেকে একটা গাড়ি বুক করে সোজা রিসোর্টে চলে যাবে। উদয়ন আর সনির গাড়ির খোঁজে গেছে, আর এদিকে মিহা মহুয়া বসে আছে। আমার কি যে ভালো লাগছে বেড়াতে এসে, আরো ভালো লাগছে ভাইয়াও সাথে এসেছে বলে। কেন, স্যার কি আসে না? আসলেই বাকি, একলা আসে, আর আসলেও একলাই ঘুরে। আচ্ছা, ভাইয়া তোর সাথে কোনো মিসবিহেভ করে না তো? প্লিজ এসব মাথায় রাখিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হুট করে হয়েছে তো, তাই একটু সময় লাগবে। মোটেও না, বরং এই কয়েকদিনে বুঝতে পেরেছি স্যার অতটাও রাগী না, মানুষ হিসেবেও একদম পারফেক্ট। সে আমি জানি, পারফেক্ট বলেই আমার এত মিষ্টি বান্ধবীটা জীবন সঙ্গী হিসেবে উপহার পেল। আমি আবার মিষ্টি? হয়তো তুই ভালোবাসিস বলে এমনটা মনে হয়, আসলে কিন্তু তা না। এর মধ্যে উদয়ন আর সনের গাড়ি নিয়ে চলে আসে। মহুয়া পুরো রাস্তা ঘুমিয়ে পার করেছে, মিহাও। দুই বান্ধবী একজন যেন আরেকজনের ফটোকপি। এটা আবার উদয়নের ভীষণ ভালো লাগে। একটা পরিবারে সবাই মিলেমিশে থাকার মতো সুখ অন্য কিছুতে নেই। তারপর আবার নিজের মা বাবা ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করলে সহ্য করা যায় না, ফলে বিচ্ছেদ হয়ে জীবনে সংশয় পার করতে হয়। একজন মেয়ে যেমন ভালো জীবন সঙ্গী পেলে সুখী এবং প্রত্যাশা করে, তেমনি একজন ছেলেও ভালো জীবন সঙ্গিনী প্রত্যাশা করে এবং সুখী হয়। তবে বর্তমানে বিপরীতমুখী মানুষের সংখ্যাই বেশি, যার ফলে এতটা বিচ্ছেদ। একেবারে বিকেলে এসে রিসোর্টে সবাই পৌঁছায়। মহুয়া কোন রকম ফ্রেশ হয়ে শাশুড়ির সাথে কথা বলে শুয়ে পড়ে। মিহারা পাশের রুমটাই নিয়েছে। মহুয়া বের হলে উদয়ন ফ্রেশ হতে চলে যায়। এসে দেখে মহুয়া ঘুমিয়ে পড়েছে। ফোন করে ওদের খাবার রুমে দিয়ে যাওয়ার জন্য বলে। উদয়ন কখনো অতিরিক্ত ক্লান্ত হলে বিছানায় শুয়ে পড়ে না, আগে বসে একটু রেস্ট নিয়ে তারপর একটা লম্বা ঘুম দিয়ে ক্লান্তি কমায়। খাবার দিয়ে যাওয়ার খানিক্ষণ পর মহুয়াকে ডেকে তোলে। এক ডাকেই উঠে পড়ে মহুয়া। খাবারগুলো সুন্দর করে সার্ভ করে নেয়। আমরা একা খাবো কেন? মিহা আর স্যার কোথায়? প্রথমত, সনের সম্পর্কে তোমার দেবর কিংবা ননদের বর হয়, তুমি বাসা ভাইয়া বলে ডাকবে। দ্বিতীয়ত, তুমি ঘুমিয়ে থাকে, রুমে খাবার নিয়ে এসেছে, আর এমনিতে ওদের ডিস্টার্ব না করাই বেটার। একটু নিজের মতো সময় কাটাক। এই কয়দিন মেহার থেকে দূরে থেকো, ওদেরকে একটু সময় কাটাতে দিও। তোমার বোরিং লাগলে আমাকে বলবে, ওকে? তারপরে মহুয়া ঘুমায়নি। উদয়ন টিভি অন করে মহুয়া ও পাশে বসে দেখে সন্ধ্যায় ঘুরতে বের হবে। মিহা আর সনেটের দিকে ঘুম দিচ্ছে, ভীষণ ক্লান্ত শরীর। ওদের আর কি কোনো বোঝাপড়া, ভয় কিংবা অনুভূতির সন্ধান করতে হচ্ছে না। সুনিশ্চিত ভবিষ্যতের লক্ষ্যে চলছে বহুদূর। এরপর সন্ধ্যাবেলায় মহুয়া আর উদয়ন বের হয় সমুদ্র দেখতে। উদয়ন উৎফুল্ল মনে হেঁটে যাচ্ছে। সন্ধ্যার পর সমুদ্র পাড়ে হাঁটতে ভীষণ ভালো লাগে উদয়নের। এবার নয়, শুধু এর আগেও এই লোভে বহুবার আসা হয়েছে উদয়নের। উদয়ন পাশে তাকিয়ে দেখে খানিকটা পিছনে মহুয়া আস্তে আস্তে হাঁটছে, তাই হালকা জোরে বলে, এত পিছনে কেন? মহুয়া এগিয়ে এসে বলে, তেমন কিছু না। খারাপ লাগছে কি? মহুয়া মাথা নেড়ে না করে। তারপর উদয়নের সাথে তালে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, মিহা আর স্যার কই? ওরা আছে কোথাও হয়তো। একা কেন? আমরা একসাথে তো থাকতে পারতাম। কেন, খারাপ লাগছে? না। মুখে না বলেও উদয়নের সাথে থাকলে কেমন জানি লজ্জা লজ্জা লাগে, সবসময় গুটিয়ে থাকে। আমি ইচ্ছে করে তোমাকে নিয়ে আলাদা এসেছে। ওদের তো এখন স্পেশাল সময়, তাই আলাদা ছেড়ে দেওয়াই বেটার। নিজেদের মতো স্পেশাল সময় কাটাক। আমাদের বড় ভাই, তার বরাবর সবসময় দূরত্ব বজায় রেখে চলে, আমার সামনে ভীষণ লজ্জা পায়। সে সুবাদে আর কি। উদয়ন মহুয়াকে নিয়ে একটা বসার জায়গায় বসে বলে, আমি জানি এখন আমাদের জীবনে একটা স্পেশাল সময়, তবে আমি তোমাকে এবং নিজেকে সময় দিতে চাই। হঠাৎ করে কোনো কিছু হয়ে গেলেই তো আর মনে গেঁথে যায় না, আস্তে আস্তে অভ্যস্ত হতে হয়। এরপরে একটা অনুভূতি জন্মায়। অনুভূতি অবধি যেতে হলে সময়ের প্রয়োজন।
যেটা সম্পূর্ণটাই আমি নিতে চাই মহুয়া। উদয়নের এমন কথাই মহুয়া কেঁপে ওঠে। কেন জানি না এই লোকটা মুখ থেকে নিজের নাম শুনলে শরীরকে কাটা দিয়ে ওঠে। এ যেন এক নতুন অনুভূতি। তবে নিজের মানুষ ব্যতীত কারো কথা আজ অব্দি মহুয়ার ভালো লাগেনি। তবে উদয়নের কাছে আজকাল ভীষণ ভালো লাগে। দুজনের মধ্যে খানিকটা নীরবতা চলে আসে। হঠাৎ করে কোথায় থেকে যেন একজন মেয়ে এসে সামনে লাফিয়ে ওঠে। উদয়ন উঠে দাঁড়াতেই জড়িয়ে ধরে বলে, সারপ্রাইজ। উদয়ন কোন রকম ছাড়িয়ে হাসতে হাসতে বলে, তুমি এখানে দেশে এলে কখন? দেশে এসেছি গতকালই। তুমি ঘুরতে এসেছো বললা, তাই চলে আসলাম। উফ, কত কষ্ট হয়েছে জানো, তবে অবশেষে খুঁজে বের করে ফেললাম। তারপর পাশে তাকিয়ে বলে, ওকে। ওর নাম মহুয়া। এটা বলতেই মহুয়া সুন্দর করে সালাম দেয়। ঝুমু খুব হাসি মুখে কথা বলে। তারপর উদয়কে উদ্দেশ্য করে বলে, তোমার কলিগ কিন্তু খুব মিষ্টি। উদয়ন ঝুমুর কথায় হেসে ওঠে। তবে মহুয়ার ব্যাপারটা ভীষণ খারাপ লাগে। নিজের স্ত্রী বলে পরিচয় করালো না, তারপর আবার কলিগ বলে তাল মিলিয়ে হাসলো। ঝুমু উদয়নের হাত ধরে টানতে টানতে সামনে চলে যায়। উদয়ন না চাইতেও ওকে টানতে টানতে নিয়ে যায়। মহুয়া বোকার মতো এখনো দাঁড়িয়ে আছে, ওদের চলে যাওয়া দেখছে। খানিকটা দূরে চলে যাওয়ার পর চুপচাপ পেছন পথে রিসোর্টের দিকে চলে যায়। একা যেতেও ভীষণ ভয় হচ্ছে। সব থেকে খারাপ লাগছে এটা ভেবে যে উদয়নকে একা রেখে কিভাবে চলে যেতে পারলো। ভীষণ কান্না পাচ্ছে, তবু হাঁটছে। খানিকটা যাওয়ার পর কয়েকজন ছেলে এসে পথ আটকায়। মহুয়া ভয়ে দুপা পিছিয়ে চলে আসে। হ্যালো কিউটি, কোথায় যাচ্ছ এমন সময় একা একা? ইস, কষ্ট করে কাস্টমার জোগাড় করতে হবে না, চলো আমাদের সাথে, রেট না হয় একটু বেশি দিব সোনা। কথাটা বলে খারাপ ইশারা করতে থাকে। মহুয়া চোখটা বন্ধ করে বড় করে একটা নিঃশ্বাস ফেলে মনে মনে সাহস জুগিয়ে বলে, আপনারা ভুল জায়গায় এন্ট্রি নিচ্ছেন ভাইয়া। আপনারা ঠিক যাকে খুঁজছেন তারা এখানে নয়, পতিতালয় থাকে। কষ্ট করে সেখানটায় চলে যান। বাহ, সেমরির দেখছি প্রচুর দামাক। তা মামনি, এসব করে এত ভাব, ভালো পথে চললে ঠিক কি করতা? মহুয়া চোখটা বন্ধ করে বড় করে নিঃশ্বাস নিয়ে পিছনে তাই এক দৌড়। সাথে ছেলেগুলোও দৌড়াতে থাকে। এদিকে উদয়ন ঝুমুর হাজবেন্ডের সাথে দেখা করে তারপর আবার ফিরে দেখে, কিন্তু মহুয়াকে পায়নি। ভেবেছিল হয়তো মহুয়া ওর সাথে আছে। তাড়াতাড়ি করে আগের জায়গায় ফিরে আসে। দেরি করেনি অবশ্য, শুধু সামনে গিয়ে আবার চলে এসেছে, তাও ঝুমুর জোরাজোরির জন্য। তবে ঝুমুর উপর ভীষণ রাগ হচ্ছে, সাথে নিজের উপর আরো বেশি। এদিক ওদিকে খুঁজে বেড়াচ্ছে আর ডাকছে। রিসোর্টে ফোন করে জানতে পারে ওখানেও যায়নি। ছেলেগুলোর থেকে বাঁচার জন্য দৌড়ে আসার সময় একজনের সাথে ধাক্কা লাগে মহুয়ার। অন্ধকার থাকায় কিছু বুঝতে পারছে না, তবে রিকোয়েস্ট করে মহুয়া বলে, প্লিজ ভাইয়া, আমাকে বাঁচান, ছেলেগুলো আমাকে তাড়া করছে। বলে কান্না করে দেয়। প্রথমে বুঝতে না পারলেও কণ্ঠ শুনে বুঝতে পারে এটা মহুয়া। এমন অবস্থা দেখে সনেটও ঘাবড়ে যায়। ও যে মহুয়ার সাথে যার ধাক্কা লেগেছিল সে আর কেউ নয়, সনেট। সনেট মহুয়াকে পিছনে দাঁড় করিয়ে ছেলেগুলোর সামনে এগিয়ে যেতেই দৌড়ে পালিয়ে যায়। তুমি এভাবে কান্না করছো কেন? আর তাছাড়া ভাইয়া কোথায়? ভাগ্যিস মিহাকে রিসোর্টে রেখে এখানে এসেছিলাম। মহুয়া কান্না করতে করতে বলে, প্লিজ আমায় রিসোর্টে নিয়ে চলুন। সনেট মহুয়ার অবস্থা বুঝতে পেরে উদয়নকে কল করে বলে মহুয়া ওর সাথে আছে। এর বেশি কিছু আর বলেনি। অতঃপর রিসোর্টে এসে মহুয়া আশ্রমে চলে যায়। ইচ্ছে মতো ওখানে বসে কান্না করে। কেন জানি মনে হচ্ছে এই জীবনে কেউ ওকে আদর করে না, আর কেউ করবেও না। তার কাছে মনে হচ্ছে উদয়নের রিয়েকশন তেমন বেশি ছিল না, যদি ফোনে সনেট কথা বলেছে। রাত তারপরও অনেকক্ষণ সময় নিয়ে গোসল করে মহুয়া। মাথাটা ভীষণ ভারী লাগছে, অনেক কিছুই মাথায় ঘুরছে। দীর্ঘ 1 ঘন্টা পর আশ্রম থেকে বের হয়ে আসে। এসে দেখে উদয়ন বিছানায় বসে আছে। যদিও মাথা নিয়ে বসে আছে, বোঝার উপায় নেই কি মুডে আছে। মহুয়া চুপচাপ বেলকনিতে জামা কাপড়গুলো মেলে ওখানেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। রুমে গিয়ে উদয়নের মুখোমুখি হতে ইচ্ছে করছে না। 10 মিনিট দাঁড়িয়ে থেকে চুলগুলো মেলে দেয় শুকানোর জন্য। তারপর আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রাতের গভীরতা বুঝতে চেষ্টা করছে। আর নিজের উপর ভীষণ হাসি পাচ্ছে এতটা ফেল না ভেবে।
বিপদ হওয়ার খবর শুনে একবারও কথা পর্যন্ত বলল না উদয়ন। আজকের ব্যবহারে মহুয়া ঠিক বুঝতে পারছে উদয়নের বিয়েটাতে খুশি না, আর ওদের সম্পর্ক অতটাও সহজ না। তবে মহুয়া যে আস্তে আস্তে উদয়নের প্রেমে পড়েছিল, স্বামীর চোখে দেখা আরম্ভ করছিল, তার মনকে বোঝানো তো কম কষ্টের ছিল না। ওনার আবার প্রেমিকাও আছে ভাবা যায়। উদয়ন সে মহুয়াকে খুঁজে না পাওয়ার সময় থেকে যেরকম অস্থির হয়ে যায়, এখন নিজেকে শান্ত করতে পারছে না। ভীষণ অপরাধবোধ কাজ করছে, লজ্জায় মহুয়ার সাথে কথা বলছে না। তবে অপেক্ষা করছে মহুয়া রুমে আসার। শেষ পর্যন্ত মহুয়াকে আসতে না দেখে বেলকনিতে চলে যায়। উদয়ন আস্তে করে মহুয়ার পিছনে গিয়ে দাঁড়ায়। চুলে শ্যাম্পু করে, ঘ্রাণ আসছে চুল থেকে। কেমন যেন মাতাল মাতাল লাগছে। তবে এই মেয়েটার জন্য কিছুক্ষণের জন্য মনে হয়েছিল সে মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে। সনেটের থেকে পুরো কাহিনী শুনে তো একদম থমকে গিয়েছিল। নিজেকে সামলে নরম গলায় ডাক দেয়, মহুয়া। 3 বার ডাক দেওয়ার পর মহুয়া নড়ে চড়ে দাঁড়ায়। তাড়াতাড়ি করে মাথায় কাপড় দিয়ে রুমে চলে আসে। কোন রকম কথা না বলে কাঁথা নিয়ে এক সাইডে শুয়ে পড়ে। উদয়ন বেলকনি থেকে ফিরে এসে রুমে দাঁড়িয়ে সবটা দেখে। উদয়নের সেই ছোট থেকে এই বদভ্যাসগুলো আছে, কখনো কোনো কিছু প্রকাশ করতে পারে না। যেখানে উতলা হওয়ার দরকার সেখানে চুপ হয়ে যায়। সেও চায় এই অভ্যাসটা ভীষণভাবে দূর হোক, তবে তা হচ্ছে না। উদয়ন রুম থেকে বের হয়ে যায় এবং মিহাকে দিয়ে কিছু খাবার রুমে পাঠিয়ে দেয় মহুয়াকে খাওয়ানোর জন্য। মিহু খানিক্ষণ পরে খাবারগুলো দিয়ে গেলে নিজেও ফ্রেশ হয়ে মহুয়ার রুমে আসে। তবে আজকে উদয়ন আর ডিনার করেনি। মিহা রুমে এসে প্রথমে মহুয়াকে ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেলে এগিয়ে গিয়ে হাত ধরে ডাক দিতে গেলে দেখতে পাই শরীরটা ভীষণ গরম। অনেকক্ষণ ডাকাডাকি করে তোলে, কিন্তু মহুয়ার ভালো লাগছে না, তাই আবার শুয়ে পড়ে। মিহা শেষ পর্যন্ত খাওয়াতে পারেনি, জ্বর এলেও তেমন বেশি না, হালকাই। খাবারগুলো রেখে লাইটটা বন্ধ করে রুম থেকে বের হয়ে যায়। তারপর গিয়ে উদয়নকে বলে। উদয়ন রুমে এসে দেখতে পাই মহুয়া অন্যদিকে ঘুরে শুয়ে আছে। এর মধ্যে আবার নিজের ফোনটা বেজে ওঠে। তাকে দেখে উদয়নের বাবুর কল। রিসিভ করতে উনি উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে, মহুয়ার নাকি জ্বর এসেছে? হঠাৎ করে জ্বর আসলো কেন? সমুদ্রে বেশিক্ষণ গোসল করেনি তো? উদয়ন শান্ত কণ্ঠে বলে, সে তেমন কিছু না বাবা, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। মহুয়ার কাছে ফোনটা দাও তো, তোমার আম্মু কথা বলবে। মহুয়া তো ঘুমাচ্ছে, জেগে গেলে কল করব। তারপর টুকটাক কথা বলে কল কেটে দেয়। উদয়নের প্রচন্ড অস্থির লাগছে। অস্থিরতায় শরীরে ঘাম ধরে গেছে। এমন মনে হয় না গত কয়েক বছর হয়েছে। ঠিক কিভাবে মহুয়াকে ডাক দিবে, কথা বলবে, কিংবা জ্বর কেমন বেড়েছে নাকি কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ ভেবে ছটফট করে খাবারগুলো ঢেকে রেখে লাইট অফ করে মহুয়ার পাশে গিয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়লেও ঘুম আজকে আর বোধহয় হবে না। এমন অপরাধ বোধ নিয়ে কি আর ঘুমানো যায় নাকি? মাঝরাতে মহুয়ার ঘুম ভেঙে যায়। প্রচুর মাথা ব্যথার সাথে শ্বাসকষ্ট হচ্ছে। একটু পানি খাওয়ার ভীষণ প্রয়োজন। অন্ধকার রুমে কোনো রকম বসতেই যেন আরো দম বন্ধ হয়ে আসছে। পাশে উদয়ন জেগে থাকায় অস্থির হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তাড়াতাড়ি করে লাইটটা অন করে। মহুয়া ইশারায় দেখায় পানি খাবে। উদয়ন পানি এনে দিতেই দেখে মহুয়ার হাত কাঁপছে। নিজের হাতে গ্লাসটা ধরে পানি খাইয়ে দেয়। তারপর বুকে হাত দিয়ে ঘন ঘন শ্বাস নিতে থাকে মহুয়া। ছোটবেলা থেকেই মহুয়ার এই রোগটা আছে। প্রচুর টেনশন কিংবা অসুস্থ হলেই দম বন্ধ হয়ে আসে। এমনকি মাঝে মাঝে জ্ঞানও হারায়। আর এই সময় প্রচুর মালিশ করতে হয় বুকে পিঠে। উদয়ন মহুয়াকে ধরে বলে, এমন করছো কেন? কি হয়েছে? তোমার কোথায় খারাপ লাগছে? মহুয়া উদয়নের কোলে ঢলে পড়ে। নিজে নিজেই বুকে ডলতে থাকে দেখে উদয়ন বালিশে শুয়ে মালিশ করতে থাকে। এখন এত কিছু ভাবার সময় নেই। দীর্ঘক্ষণ মালিশ করার পর খানিকটা স্বাভাবিক হয় মহুয়া, তবে এখনো বড় বড় করে শ্বাস নিচ্ছে। উদয়ন মিহাকে কল করে এখানে নিয়ে এসে রুম থেকে বের হয়ে যায় ওষুধ নিয়ে আসার জন্য। রিসোর্টের ফার্মেসি থেকে ইনহেলার আর কিছু ওষুধ সাথে স্যালাইন নিয়ে আসে। এসে মিহাকে নিজেদের রুমে পাঠিয়ে খাবার নিয়ে বসে মহুয়ার সামনে। খাবারগুলো খেয়ে ওষুধ খেতে হবে, একটু জেদটা কমাও। মহুয়া শুয়ে কাঁথা টেনে অন্যদিকে ঘুরে বলে, লাগবে না। সব কথা পরে হবে, বাসায় গিয়ে। আপাতত সুস্থ থাকতে হবে,
ওঠো, খেয়ে ঘুমাবে। প্লিজ, আমার ভালো লাগছে না। একদম চুপ, আর কোনো রকম কথা শুনতে চাই না। একই রুমে অসুস্থ হয়ে অস্থির হয়ে যাবে, তারপর আবার ওষুধ নেবে না। এত রাতে এই জন্য তো সবাইকে হাইপার হতে হলো। আরো কিছু কথা বলে ফেলে উদয়ন। মহুয়া ছলছল চোখে উঠে বসে, লম্বা করে ঘুমটা টেনে নেয়। খাবারের প্লেটটা নিয়ে টেবিলে বসে না চাইতেও খেতে থাকে, আর ঘুমটার আড়ালে চোখের জল ফেলছে। কোন রকম খাবারটা শেষ করে ওষুধ খেয়ে বেলকনিতে চলে যায়। ওখানে গিয়ে রকিং চেয়ারে হেলান দিয়ে বসে। হাতে থাকা ফোনটাই মামি নয়না আর ওর আম্মুর ছবিগুলো দেখতে থাকে। এগুলো কালেক্ট করেছিল ওর কিছু আত্মীয়র কাছ থেকে। মামি আর নয়নার ছবির দিকে তাকিয়ে শব্দ করে কান্না করে দেয়। মামি সব সময় বলতো মহুয়া ভীষণ স্ট্রং, তবে আজকে মহুয়ার নিজের কেন জানি মনে হচ্ছে না। মনে হচ্ছে পৃথিবীতে সব থেকে অসহায় ব্যক্তিটা ও নিজে, ওর কেউ নেই, কোনোদিন ওর কেউ হবে না। উদয়ন ওয়াশরুমে গিয়েছিল, মহুয়াকে দেখতে না পেয়ে বেলকনিতে এসে দেখতে পাই মহুয়া কান্না করছে। ওর এমন করে কান্না করা দেখে ঘাবড়ে যায়। তখন কতগুলো কথা শুনিয়ে দিয়েছিল, নিশ্চয়ই কষ্ট পেয়েছে। গলা খাকারি দিয়ে বলে, অসুস্থ শরীরটা এখানে কেন? রুমে চলো। মহুয়া সোজা হয়ে দাঁড়ায়, হাত দিয়ে মুখটা মুছে নেয়, বড় করে ঢোকিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে, আপনি গিয়ে শুয়ে পড়ুন স্যার, আমি ঠিক নিজেকে সামলে নিতে পারবো। রুমে গেলে আপনার রুমের অসুবিধা হবে। উদয়ন মনে মনে বলে, এই কয়দিনে একবারও মহুয়াকে সার্ভারও ডাকেনি, তবে এখন ডাকলো। তুমি কি আমার কথা আমায় ফিরিয়ে দিচ্ছ? এত কিছু বুঝি না, তবে যা সঠিক আমি তাই বললাম। আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমার ভালো লাগছে না। একদম কোনো কথা না, সোজা রুমে আসো। মহুয়া এবার ঘুরে দাঁড়িয়ে শব্দ করে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, প্লিজ, আমার ভালো লাগছে না, আমি একা থাকতে চাই, প্লিজ। উদয়ন ঘুরে তাকিয়ে গ্রিলে হাত দিয়ে বলে, একলাই তো আছি আমরা, এখন অব্দি যার যার মতোই তো আছে, ঠিক আর কিছু দূরত্ব চাও বলো তো? মহুয়া চেয়ারে বসে মাথায় হাত দিয়ে নুয়ে বসে থাকে। অনেকক্ষণ দুজনের মধ্যে নীরবতা বিরাজ করে, তবে কেউ এখান থেকে এক পাও নড়েনি। এক পর্যায়ে মহুয়া নিজে থেকে চলে আসে, আপাতত ঘুমের প্রয়োজন, স্বাভাবিক হতে হবে। উদয়ন আর রুমে ফিরে আসেনি, সারা রাত ওখানেই বসে কাটিয়ে দেয়। ভোরবেলা চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে। বেলা 8টায় উদয়ন রুমে ফিরে আসে, তারপর সবকিছু গুছিয়ে রেখে রুম থেকে বের হয়ে যায়। রিসোর্টের খোলা ছাদে একা অনেকক্ষণ বসে থাকে। অতঃপর সনেটার মিহাকে বলে, মিহাকে মহুয়ার কাছে পাঠিয়ে দেয় রেডি হতে, বাসায় আজকে ফিরে যাবে বলে। উদয়নের ইচ্ছা করছে না মহুয়ার সম্মুখীন হতে। মিহা সনেটার মহুয়া গাড়ির পেছনে বসে, আর উদয়ন সামনের সিটে বসে রওনা দেয়। অবশ্য উদয়ন কোনো কথা না বলেও লুকিং গ্লাসে আর চোখে দেখে নিয়েছে, তবে মহুয়া অসুস্থ হয় চোখ বন্ধ করে শুয়ে আছে। এরপর ট্রেনে ও আর আলাদা কেবিন নেয়নি, একটা নিয়ে 4 জন উঠে পড়ে। মিহা আর সনেট একে অপরের পাশাপাশি বসলেও মহুয়া আর উদয়নের মধ্যে বিশাল দূরত্ব। মহুয়া মিহাকে ইশারায় কিছু জিজ্ঞেস করতেই ব্যাগ থেকে আচার বের করে দেয়। এগুলো একদম দিবি না, ব্যাগে খাবার আনা হয়েছে, ওগুলো বের কর। মহুয়া কিছু বলেনি, এমনিতেই খিদে ও লেগেছে, তাই অল্প কিছু খাবার খেয়ে নেয়। সনেট আর মিহা দুজনেই ফোনে হেডফোন দিয়ে মুভি দেখছে। মহুয়া জানালা দিয়ে বাহিরে তাকিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত, আর উদয়নের কাছে ভীষণ বোরিং লাগছে, তাই হেডফোনে গান অন করে। অবশেষে দীর্ঘ জার্নির পর বাসায় এসে পৌঁছায়। মহুয়া আর উদয়ন দুজনের কাছেই আজকের জার্নিটা ভীষণ বিরক্তিকর ছিল। একটু গল্প করতে পারেনি এবং ঘুমোতেও পারেনি। মহুয়া খেয়াল না করলেও উদয়নের নজর যায় সনেটার মিহার সুন্দর বন্ডিংয়ে। ভীষণ মিষ্টি ওদের সম্পর্ক। এরকম বিশ্বস্ত মানুষ আর জীবন সঙ্গী থাকলে বোধহয় জীবনটা সব সময় সবকিছুই ভীষণ সুন্দর। ওদের দেখে খানিকটা সম্পর্কের প্রতি আগ্রহ সবারই জাগবে, যা এখন উদয়নেরও মনে হচ্ছে। বাসায় এসে মহুয়া সবার সাথে কথা বলে ফ্রেশ হয়ে নেয়। শরীর ক্লান্ত থাকলেও এসে জোর করে শাশুড়ির সাথে সাহায্য করে। সবাই বায়না করলেও বুঝতে দেয়নি ওর ক্লান্তি কাউকে। মহুয়ার মাথায় হাত বুলিয়ে বলে, আমি জানি তোমরা সম্পর্কে এখনো সিরিয়াস হওনি, তবে দুজন দুজনকে একটু বুঝতে চেষ্টা করো, দেখবে নিজের চোখে সম্পর্কের গভীরতা বুঝতে পারবে। এই সময় আর বয়স যে আর ফিরে আসবে না, তখন শুধু আফসোস করবে। এর থেকে ভালো একটু মানিয়ে নাও, দেখবে অভ্যাস হয়ে যাবে। আর আমার বিশ্বাস আমার মেয়ে অলরাউন্ডার,
ঠিক সবকিছু পারবে। মহুয়া শাশুড়ির কথায় মুচকি হেসে সম্মতি জানায়, কিন্তু আপনা আপনি চোখটা ঝাপসা হয়ে আসে। শাশুড়িকে হালকা জড়িয়ে ধরে এবার কান্না করেই দেয়। কি হয়েছে মা? উদয়ন কি কিছু বলেছে? মহুয়া কান্না ভেজা কণ্ঠে বলে, ঠিক এই আদর পরিবার মানুষজনকে মিস করছিলাম আম্মু। আমার একলা থাকতে ভীষণ কষ্ট হয়, বাঁচতে ইচ্ছে করে না, অসহায় ফিল হয়। বোকা মেয়ে, এমনটা বলতে নেই। আমরা আছি তো, সারা জীবন এভাবেই সবাই একসাথেই থাকবো। তারপর চোখটা মুছে দিয়ে বলে, কফিটা উদয়নের জন্য নিয়ে যাও আর রেস্ট নাও। আজকে রুম থেকে বের হতে হবে না, রুমেই পাঠিয়ে দিব। তারপর রুমে এসে মহুয়া উদয়নের কফিটা দিয়ে নিজের শোয়ার জায়গা মানে পাশের লাইব্রেরিতে চলে যায়। এই গরমে কাঁথামুড়ি দিয়ে জানালাটার পাশে শুয়ে পড়ে। অন্ধকার পুরো রুমে নরম একখানা বিছানা বইয়ে ভর্তি রুম, আর সুন্দর করে পুরো রুমের দেওয়ালটা ডেকোরেশন করা, সাথে থাই গ্লাসের উপর দিয়ে হালকা আলোয় ব্যস্ত রাস্তা, যেখানে কিছুক্ষণ তাকিয়ে থাকলে এমনিতেই মনটা খারাপটা ভালো হয়ে যাবে। মানুষগুলোর জীবনে তাগিদে চলা যানবাহন, সাথে ফুটপাত দেখলে মন খারাপরা নিমিষেই দৌড়ে চলে যায়। মহুয়া গল্পের বই নিয়ে বসত, কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করাই আর বই হাতে নেয়নি। আসার সময় সনেট আর মিহার খুনসুটির শব্দ শুনে এসেছে। মহুয়ার ভীষণ ভালো লাগে তার বন্ধু এত সুখী, দেখতে ভালো লাগে। কথাই বলে না, ওনের ভালোবাসা দেখতে ভালো লাগে। আর নিজের এমন মানুষ না থাকলে তো আরো বেশি ভালো লাগে সুখী মানুষকে দেখতে। মহুয়ার কাছে তার শ্বশুর শাশুড়িকেও ভীষণ ভালো লাগে। এই বয়সেও ওরা কতটা কেয়ারিং, সাথে মজার মানুষ, দেখতে দারুণ লাগে। এত ভালোবাসা ভরপুর সংসার এর আগে দেখার সৌভাগ্য হয়নি মহুয়ার। সে তো অভাবের সাথে ঘনিষ্ঠ হয়েছে, সাথে মোকাবেলাও করেছে, আর নিজের বাবা মায়ের খুনসুটি দেখার সৌভাগ্যও যে হয়নি ওর। বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, একেই বলে বোধহয় কপাল পোড়া, যার কপাল ভালো কিছু কিংবা সুখ জিনিসটা লেখা নেই। এদিকে উদয়ন হাতে আর একদিন ছুটি থাকায় বাবাকে গিয়ে বলে ও গ্রামে যেতে চাই মহুয়াকে নিয়ে। কেন জানি কালকে ওর মনে হয়েছে, মহুয়ার বাড়ির কথা মনে হয়েছে এবং কষ্ট পাচ্ছে। তাই মহুয়াকে তার আপন মানুষের কবর দেখাতেই নিজের জন্মভূমিতে যেতে চায়। সনিটার মিহা তো এক পায়ে দাঁড়ানো, ওরাও যাবে বলে উদয়ন বাবার থেকে অনুমতি নিয়ে নিজের রুমে আসে। মহুয়ার রুমের সামনে গিয়ে গলা খাকারি দিয়ে বলে, আসবো? মহুয়া শুয়ে থেকেই বলে, আসুন। উদয়ন বিছানায় বসে বলে, কথা ছিল তোমার সাথে। মহুয়া উঠে বসে উদয়ন লাইটটা অন করতে গেলে মহুয়া বলে, আমার অন্ধকারই ভালো লাগে। এরপর আর লাইট অন করেনি। জি স্যার, বলুন। অবশ্যই, আমি জানি আপনি কি বলবেন, আমার কোনো আপত্তি নেই। উদয়ন ভ্রু কুচকে বলে, কি জানো তুমি, আর কিসের আপত্তি নেই? এই যে আপনি সম্পর্কটা থেকে বের হতে চান, আর আপনার গার্ল। বাকিটা আর বলতে পারেনি। উদয়ন ধমক দিয়ে বলে, শাট আপ। তোমরা মেয়ে মানুষ আসলেই গাধি, তা প্রমাণ পেলাম। সনা বলতে যখন সমাপ্তি বুঝে ফেলো, তাহলে আসলটা বুঝতে পারো না কেন? ঘাট তেরা মানুষ কোথাকার, কথা বলা মোটটাই নষ্ট করে দিল। কথাটা বলে চলে যেতে নিলে মহুয়া নরম গলায় বলে, বিরক্তটা ঠিক কার হওয়ার কথা ছিল স্যার? মহুয়া বিছানা থেকে নেমে রুমে পায়ে দেওয়ার জুতোটা পরতে পরতে বলে, সনের সার ছিল বলে বোধহয় সুস্থ এবং ইজ্জত নিয়ে বেঁচে আছি। আসলে কারো কারো পৃথিবীতে কেউ থাকে না, সেটা তখনই বুঝতে পেরেছি। অযথা সময় নিয়ে মায়া বাড়িয়ে মাঝপথে হাত ছেড়ে দেওয়ার থেকে ভালো শুরুতেই শেষ করে দেওয়া। আর এতে আমার মনে হয় না আপনার জীবনে খারাপ কোনো প্রভাব ফেলবে। আমার মতো মেয়ের জন্য আমি চাই না কারো সমাজে কটু কথার সম্মুখীন হতে হোক। এর জন্য আপনি যা করতে বলবেন আমি করব। তারপর রুম থেকে বের হয়ে যেতে নিলে উদয়ন মহুয়ার হাত ধরে টান দিয়ে একদম নিজের বুকে এনে ফেলে। সাথে সাথে মহুয়া চোখটা বন্ধ করে ফেলে। কিছুক্ষণের জন্য মনে হয় দুজনেরই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। উদয়ন মহুয়ার বন্ধ চোখের দিকে তাকিয়ে আছে। উদয়ন নেশা ভরা কণ্ঠে বলে, এক ধাপ বেশি বুঝো, তাই না? তোমার কাছে সবকিছু সহজ মনে হয়, কিন্তু অন্যের কাছে সহজ এটা বিশ্বাস করলে? মহুয়া তাড়াতাড়ি করে সরে আসতে নিলে উদয়ন বলে, একদম চেষ্টাও করবে না। মহুয়া সাথে সাথে মাথাটা নিচু করে নিঃশ্বাস নিতে থাকে, এক হাতে বুকে ধরে রাখে। তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে তোমাকে ফেলে গেছিলাম? আমাদের সম্পর্কে হয়তো এখন দূরত্ব,
কিন্তু পবিত্র একটা সম্পর্ক, যে সম্পর্কে কেউ কারো খারাপ চাইতে পারে না। অন্ততপক্ষে আমি তো নাই। আমি জীবনের সবকিছুতে সিরিয়াস। মহুয়াকে ছেড়ে নিজের 2 হাত দিয়ে মহুয়ার হাতটা মুঠোয় নিয়ে বলে, আমি তোমাকে নিয়ে বাকি পথ চলতে চাই মহুয়া। মহুয়া উদয়নের কথা শুনে চোখের পানি ছেড়ে দেয়। উদয়ন অন্য কিছু বলতে নিলে মিহা অন্যদিকে ঘুরে বলে, সরি আমি কিছু দেখিনি। উদয়ন আর মহুয়া তাড়াতাড়ি করে দূরে সরে যায়। মহুয়া নিজের চোখের পানি মুছে মাথা নুয়ে রাখে। উদয়ন জোরপূর্বক হাসি টেনে মাথা চুলকে রুম থেকে বের হয়ে যায়। মিহা এবার শব্দ করে হেসে ওঠে, হাসতে হাসতে বলে, এমন সিরিয়াস ভাই আমার রোমান্টিক আওয়াজ যায়। মিহার হাসি দেখে মহুয়াও হেসে দেয়, হাসতে হাসতে বলে, মোটেও না, কথা বলছিলাম। আমি ছোট খুকি, কথা বললে যে কাছে যেতে হয় সেটা তো জানি না। মহুয়া মুখটা গোমড়া করে বলে, তেমন কিছু না, দরকারি কথা বলছিলাম তো, তাই সামনে দাঁড়িয়েছিল। মিহা হালকা জড়িয়ে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে মহু। আমার ভাইটা না একদম অন্যরকম, কোনো কিছু দেখাতে কিংবা প্রকাশ করতে পারে না। আমরা সেদিন দেখেছি তোর জন্য কতটা উতলা হয়েছে। ভাইয়া নাকি ভেবেছিল তুই পিছলেই আছিস। আজ সুমু আপু ওর হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে নিয়ে গিয়েছিল। ভাই ওদিন সারা রাত শুধু নিজেকেই দোষারোপ করে গেছে। তুই প্লিজ আমার ভাইকে ভুল বুঝিস না। মহুয়া কথা ঘোরানোর জন্য বলে, হয়েছে ননদিনী, ভীষণ খিদে পেয়েছে, খেতে হবে তো। সেই জন্যই দিলাম, চল সবাই একসাথে বসে খাবো। মহুয়া সুন্দর করে ঘোমটা টেনে মিহার সাথে নিচে চলে আসে। নিচে এসে দেখতে পাই ড্রয়িং রুমে সবাই বসে আছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে। মহুয়াকে দেখে ওর শাশুড়ি বলে, এদিকে আসো মা, এবার সবাইকে খাবার দিচ্ছি। আমিও আপনার সাথে যাচ্ছি আম্মু। বলে রান্নাঘরে চলে যায়। সবাই খেয়াল না করলে ওদের ঠিক খেয়াল করেছে। মেয়েটা ভীষণ অমায়িক, কি সুন্দর ওর মায়ের সঙ্গী হয়ে গেল। মহুয়া আর ওর শাশুড়ি খুব সুন্দর করে খাবারগুলো পরিবেশন করে নেয়। উদয়নের জন্য ঘন করে দুধ রেডি করতে রান্নাঘরে চলে যায় মহুয়া। যেহেতু আজকে জার্নি করাই শরীরটা ক্লান্ত, তাই উদয়ন মাকে বলেছিল করে দিতে। মহুয়ার শাশুড়িকে দেয়নি, নিজেই যাই করতে। মহুয়া কোথায়? সবাই একসাথে তো বসতে পারি। চুলায় দুধ বসিয়েছে, বারণ করেছি, মেয়েটা শোনেনি, ওর ওই নাকি করবে। আম্মু তুমিও বসে পড়ো। জায়গা নেই, তোমরা খেয়ে নাও, পরে খাবো। উদয়ন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আম্মু তুমি বসো, আমি দুধটা বড় হলে বসবো। বহুদিন পর ইচ্ছে করছে আমার দুধ দিয়ে ভাত খেতে। উনি রাজি না হলেও 9-6 বুঝে মাকে রাজি করিয়ে ফেলে। উদয়নের কেন জানি ইচ্ছে করছে আজকে মহুয়ার সাথে বসে খেতে। অতঃপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে যায়। আম্মু মহুয়াকে ডেকে এনে বলে, তোমরা বসো, আমি খাবার দেই। আপনার কষ্ট করতে হবে না আম্মু, আমি দেখছি, আপনি রুমে চলে যান। বুঝে ওনাকে রুমে পাঠিয়ে দেয়। আপনি বসুন, আপনার খাবার সার্ভ করছি। তুমি খাবে কখন? আপনারটা শেষ হোক, তারপর আমি খেয়ে নেব। বলে সবকিছু গুছিয়ে উদয়নের খাবারটা দিয়ে দেয়। তোমার প্লেট নাও, একসাথে বসে পড়ি। মহুয়ার কথা বাড়ায়নি, চুপচাপ খেতে বসে। উদয়ন আমরুদ খাবে বলে মহুয়া অর্ধেক খাওয়া থেকে উঠে যায় রান্নাঘরে আনতে। বাম হাত দিয়ে গরম পাতিল ধরে হাতে ফুসকা পড়ে যায় পায়ে, সাথে সাথে অল্প শব্দ হয়ে যায়। ভয়ে মহুয়া চুপসে যায়। উদয়নের হয়তো ইচ্ছে করেছিল খেতে, এখন সে কি দিবে? তাড়াতাড়ি করে পাতিল সোজা করে আবার ফ্রিজ খোলে। এর মধ্যে উদয়ন শব্দ শুনে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসে। নিচে তাকিয়ে দেখে দুধসহ পাতিলটা পড়ে আছে। উদয়ন তড়িঘড়ি করে মহুয়াকে টান দিয়ে এনে বলে, তোমার শরীরে পড়নি তো? সরি, আমি আবার করে দিচ্ছি। উদয়ন তাড়াতাড়ি করে পানি আর বরফ এনে মহুয়ার পা রাখতে বলে। গরম দুধ পড়ায় লাল হয়ে গেছে। উদয়ন বরফ দিয়ে পায়ে হাত দিতে গেলে উদয়নকে থামিয়ে দিয়ে মহুয়া বলে, আমি ঠিক আছি। চুপ, একদম পাকনামি করবা না। গরম কিছু শরীরে লাগলে পানি আর বরফ দিতে হয়, এটাও জানো না? উদয়ন ধমক দিয়ে বলে, বসো। আপনি একটু বসুন, আমি এক্ষুনি নতুন করে দিচ্ছি। আমি আর খাবো না, রুমে চলো। বলে বেরিয়ে যায়। মহুয়া গুছিয়ে রেখে তাড়াতাড়ি করে রুমে চলে আসে। উদয়ন রুমে নেই, নিজের রুমে গিয়ে লাইটটা অন করে বসে। পা পুরোটা ঝলসে গেছে। পাজামাটা খানিকটা উপরে তুলে দেখে এখানটায় আরো বেশি খারাপ অবস্থা। এর মধ্যে উদয়ন প্রবেশ করে। মহুয়া তাড়াতাড়ি করে ঠিক হয়ে বসতে নিলে, একদম নড়বা না, চুপচাপ বসো, ওষুধ লাগাই দিচ্ছে। মহুয়া বিছানায় উঠে বসে বলে, লাগবে না,
আপনি গিয়ে শুয়ে পড়ুন। উদয়ন একটু এগিয়ে গিয়ে হাতটা খপ করে ধরে বলে, এত বেশি বুঝো কেন? তোমার কি মনে হয় তোমার সাথে মস্করা করার জন্য এসেছে? হুটহাট এমন করেন কেন? আমি জানি আপনি খুশি নন, তাই বলে এমন গায়ে হাত ধরবেন? উদয়ন বিছানায় উঠে বসে, মহুয়ার পায়ে মলম দিতে দিতে বলে, তোমার কপাল ভালো যে এতদিনে গায়ে হাত দিচ্ছে। বিয়ে করেছে কি রুমে সাজিয়ে রাখার জন্য নাকি? বউ মানুষ, কই স্বামীর মন জয় করবা তা না, শুধু শুধু দূরত্ব বাড়াও। মহুয়া আর কিছু বলেনি, চুপচাপ বসে থাকে। আপাতত অভিমান জমেছে ভীষণ। উদয়নের এমন ব্যবহার নিতে পারছে না। লোকটা ঠিক কি চাই, কেন এমন করছে, আর কেনই বা প্রকাশ করছে না সরাসরি, এমন ভেবে প্রচুর রাগ হচ্ছে। কালকে গ্রামে যাবো আমরা, তুমি রেডি থেকো। আর মিহা সনেটও সাথে যাচ্ছে। কেন যাবেন? উদয়ন বুকশেলফ থেকে 2টা বই বের করতে করতে বলে, তোমাকে রেখে আসার জন্য। শেষমেশ একটু আয়োজন করেই না হয় সাথে গিয়ে রেখে আসি। মহুয়া বিছানা থেকে নেমে বলে, থাক, আমি একাই যেতে পারবো। আর আমার প্রয়োজন যে কারোর জীবনে নেই সেটা আমি বুঝিয়ে গেছি। তবে এটা বুঝিনি আজকেই শেষ হয়ে যাবে। যাকগে, সমস্যা নেই, একলা অভ্যস্ত আমি। সে আমি জানি। এই কয়েকদিনে তোমাকে পাঁচ করা আমার শেষ। এত সময় অন্য কোনো কাজে লাগেনি। মহুয়া আর কিছু বলেনি। বিছানার কাছে জানালাটা খুলে ওখানে গিয়ে বসে। রাস্তায় মানুষ কমছে, সাথে যানবাহনও। ল্যাম্পপোস্টের আলোয় চারিদিক চিকচিক করছে। অথচ সন্ধ্যায় ও কত ব্যস্ত দেখেছিল রাস্তাটা। এটাই বোধহয় জীবন। পৃথিবীতে আসবো ব্যস্ত জীবনের তাগিদে, আরো কত কিছু। তারপর ঠিক এই রাত বাড়ার সাথে সাথে সবকিছু মিলিয়ে যাওয়ার মতো জীবনও ঠিক ফুরিয়ে যাবে। সব রকম আলো ফুরিয়ে বিদায় নিবে পৃথিবী নামক ক্ষণিকের জীবন থেকে, ঠিক যেমন করে কাছের মানুষগুলো নিয়ে গেছে। উদয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে যায় নিজের রুমে। ওখানে গিয়ে শুয়ে পড়ে। সকাল সকাল উঠতে হবে, যদিও খানিকটা ভয় হচ্ছে মহুয়ার জন্য, তবে ঠিক সামলে নিবে। কালকের দিনটা ওরা ওখানেই থাকবে, পরশু রাতে ট্রেনে বাসে ফিরে আসবে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে মহুয়া। নামাজ পড়ে চুপি চুপি নিচে চলে আসে। কেউ এখনো ওঠেনি, তাই সবকিছু গুছিয়ে তারপর নাস্তা করতে শুরু করে। নাস্তা করতে করতে বাসার কাজ করা আন্টি চলে আসে। এক পর্যায়ে সব শেষ করে কফি করে নিজের রুমে চলে যায়। উদয়ন সকালে ঘুম থেকে উঠে কফি খায়। শাশুড়ি ঘুম থেকে উঠে দেখে সব কাজ করা হয়ে গেছে। এত সকাল সকাল যে মহুয়া উঠে করে নিবে ভাবেনি। এর মধ্যে মিহা সনেট বের হয়ে আসে। ওরা আবার সকাল সকাল বের হবে বলে উদয়ন কফিটা খেয়ে নিতে আসে আম্মুকে বলার জন্য। আম্মু, আমরা এখন রেডি হয়ে বের হই। নাস্তাটা বাইরেই করে নেব, তোমার কষ্ট করে এখন করতে হবে না। মহুয়া নাস্তা করে ফেলেছে, তোমরা বরং খাওয়া দাওয়া করে রেডি হও। কোথায় মহুয়া? আর কখন উঠলো? দেখো রুমে, হয়তো আমিও তো পাইনি নিচে। ও ছাদে গেছে। উদয়ন আচ্ছা বলে চলে যায়। মহুয়া কাপড় ধুতে ব্যস্ত। উদয়ন চলে যাওয়ার পর কাপড়গুলো ধুয়ে নিচ্ছে। নিজেরগুলো নেয়নি, শুধু উদয়নেরই। আর এদিকে উদয়ন ছাদে গিয়ে মহুয়াকে না পেয়ে আবার চলে আসে রুমে। উদয়ন রাগে চোখে কতক্ষণ তাকিয়ে থাকে ওয়াশরুমে। 10 মিনিট পর আধো ভেজা শরীর বের হয়ে আসে হাত ভর্তি কাপড় নিয়ে। উদয়নকে দরজার সামনে হঠাৎ দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। বুকে থুথু দিয়ে বলে, কিছু লাগবে? তোমাকে ধরে মাথার উপর থেকে আছাড় দেওয়ার জন্য আমার তোমাকে লাগবে। মহুয়া এড়িয়ে যেতে নিলে উদয়ন পথ আটকায়। অসুস্থ শরীর নিয়ে কে বলেছে এত সকালে ঘুম থেকে ওঠার জন্য? আর বাসায় কি কাজ করার লোক নেই? এত সকাল সকাল কেন কাপড় ধুতে বসছ? মহুয়া দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে বলে, মোটেও এত সকাল না, এখন 10 মিনিট কম 9টা বেজে গেছে। তাহলে কোনোভাবে এটাকে তুমি দুপুর বলতে চাচ্ছ? মহুয়া হালকা হেসে বলে, আজকাল আপনার মুখে ভীষণ জোকস টাইপের কথা শোনা যায়। বারান্দায় চলে গেলে উদয়নও যায়। অথচ মিহা, আম্মু সবাই বলে আপনি নাকি ভীষণ গম্ভীর একজন মানুষ। কেন, তোমার কি মনে হয়? বলবো কেন? আমি জিজ্ঞেস করেছি তাই। আপনি জিজ্ঞাসা করবেন কেন? সেটা আমার ইচ্ছা, বলো। আমারও ইচ্ছে হয়েছে, আমি বলবো না। আর নাস্তা করে নিন। তাহলে এটা বলো, আন্টি থাকতেও কেন তুমি আমার কাপড় ধুলে? হাত পা যখন আছে করতে যখন পারি, তাহলে নিজেদের কাপড় কেন অন্যকে দিয়ে পরিষ্কার করাবো? উদয়ন কিছু বলেনি, তবে মুচকি হেসে বিছানায় গিয়ে বসে। মহুয়া তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে।
অতঃপর খাওয়া দাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে বের হয়। মহুয়ার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। বাড়িতে যাচ্ছে তবুও ভালো লাগছে না, কারণ ওখানে যে মানুষগুলো আর নেই। দম বন্ধ হয়ে আসে, প্রচুর কান্না পায়। এত স্মৃতির ভিতরে আজকে না যেতে এমন লাগছে। তাহলে সারা জীবন থাকবে কিভাবে? হাজারো প্রশ্ন মনে ঘুরছে। মন খারাপ? মহুয়া মাথা নেড়ে না বলে। উদয়ন পকেট থেকে দুটো চকলেট মহুয়ার হাতে দিয়ে বলে, নাও। মহুয়া অবাক হয়ে বলে, চকলেট কার জন্য কিনলে? কিনেছিলাম একজনের জন্য, তুমি বোরিং হতে দেখলাম তাই দিলাম। লাগবে না, আমি চকলেট পছন্দ করি না। সেটা তোমার জিজ্ঞেস করেছে? যা শাস্তি দিচ্ছে চুপচাপ নাও। খানিকটা পথ যাওয়ার পর মহুয়া জিজ্ঞেস করে, আপনারা কেন যাচ্ছেন? আমার বাড়ি আমি একাই যেতে পারতাম, অযথা কষ্ট করতে হবে না। আর তাছাড়া গ্রামে কেউ বিয়ে সম্পর্কেও জানে না, তাই সমস্যা হবে না আপনাদের। তা অবশ্য ঠিক। আচ্ছা, তোমার বাড়িতে দাওয়াত দিও, মিষ্টি নিয়ে খেয়ে আসবো মাঝে মাঝে। কয়দিন যাবত দেখছি আপনি ভীষণ মস্করা করছেন। ইস, কি পোড়া কপাল আমার। বিয়ে করলাম, বউ হলো, সংসার করতে পারলাম না। অথচ আমার ছোট ভাই বোন কিছুদিন পর ঠিকই বাপ মা হয়ে যাবে। মহুয়া রাগি চোখে উদয়নের দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। এদিকে সনিট আর মিহা আলাদা কেবিনে বসে ভীষণ এনজয় করছে। আরো একটা জিনিস ভালো লাগছে, এটা শুনে ওদের সবটা স্বাভাবিক চাই। ওদের সম্পর্কে আরো একটু সিরিয়াস হতে চাই। মহুয়াকে করা একটা শ্রেষ্ঠ সারপ্রাইজ দিতে চাই। আরো ভালো লাগছে এটা ভেবে যে এত সুন্দর একটি দৃশ্যের সাক্ষী ওরাও হবে। তবে মহুয়ার এক্সপ্রেশনটা কি হয় তাও দেখার ইচ্ছে। এদিকে নয়নরা কিছু লোক সেট করে উদয়নের সুখের সময় খানিকটা ভেজা লাগানোর জন্য, এবং জানতে পেরেছে ওরা গ্রামে যাচ্ছে, সাথে পিছুও নিয়েছে। সুযোগ মতো খুব বসাবে বলে। মহুয়া চুপচাপ বসে থাকে পুরোটা পথ, আর উদয়ন বসে বসে গান শুনে আবার কতক্ষণ ফোনে কারোর সাথে কথা বলে। মহুয়া চুপচাপ থাকলেও সারাটাক্ষণ উদয়কে ফলো করে। এর মধ্যে পাশের কেবিনে চোখ যায় মহুয়ার। ওখানে দেখতে পাই কয়েকজন ছেলে এদিকে বারবার ফলো করছে। মহুয়ার ব্যাপারটা ভালো লাগেনি একদমই, এখন বিরক্ত আরো বেশি লাগছে। এর মধ্যে উদয়ন উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হতে চাইলে মহুয়া বলে, আমিও আপনার সাথে যাব। তুমি কই যাবা? আমার কেন জানি মনে হচ্ছে আমাদের সাথে কেবিনের লোকগুলো ভালো না। এটা হয়েছে তোমাদের মেয়ে মানুষের একটা স্বভাব, অকারণে শুধু সন্দেহ করো, সেটা হোক স্বামী কিংবা অন্য মানুষ। জ্ঞান দেওয়ার জন্য জীবনে প্রচুর সময় পাবেন, অযথা এখন ঝগড়া করবেন না। হয়েছে, চলো আমি ওয়াশরুমে যাব, আর তুমি পাহারা দিবা। মহুয়া কিছু বলেনি। উদয়ন ওয়াশরুমে গেলে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাহিরে। ছেলেগুলো আর এদিকে আসেনি। অবশেষে ঠিকঠাক মতো জায়গায় এসে বসে। আমার কেন যেন মনে হচ্ছে কোনো একটা বিপদ আসতে চলেছে, আপনি একটু সাবধানে থাকবেন। এমনিতেই শত্রুর অভাব নেই, অল্প কিছুদিনের জন্য আপনার জীবনে এসে আমিও শত্রু বাড়িয়ে গেলাম, মাফ করে দিয়েন। উদয়ন বিরক্তি চোখে মহুয়ার দিকে তাকিয়ে থাকে, কোনো উত্তর দেয়নি। দুপুরে এসে পৌঁছায়। উদয়ন দুটো রিক্সা করে বাড়ি যাওয়ার জন্য। একটাই মিহা আর সনিট উঠে বসে। সুন্দর করে জাপটে বসে দুজন। মহুয়া ওদেরকে দেখে। এর মধ্যে উদয়ন উঠে বসে রিক্সায়, তারপর মহুয়াকে উঠতে বলে, আপনারা রিক্সা করে চলে যান, আমি আমার বাড়িতে হেঁটেই চলে যেতে পারবো, কাছেই তো। চুপচাপ ওঠো, একদম পাকনামি করবা না। তাজ্জব ব্যাপার, এটা পাকনামির কি হলো? হ্যাঁ, আর আমি এত কম জায়গায় বসবই বা কি করে? কেন, সনেটের মেয়ে যেভাবে বসেছে আর 4-5 জন যেভাবে বসে, ওরা স্বামী স্ত্রী, ওদের সাথে আমাদের তুলনা নাকি? আমরা মনে হয় দুজন ভাই বোন, তাই না? চুপ করে উঠে আসো। তারপর মহুয়া উঠে কোনো রকম বসে, তবে বসলেও ভয় লাগে, কখন না জানি পড়ে যায়। উদয়ন মহুয়াকে না ধরলেও পিছনে হাত দিয়ে আটকে বসে রিক্সায়, যেন পড়ে না যায়। মহুয়ার আজকে একটু অন্যরকম লাগছে। লাস্ট 2-3 দিনে লোকটার কাছে আসা হয়েছে অনেক, যদিও বেশিক্ষণ থাকেনি, এখন থাকতে হচ্ছে। উদয়নের শরীরের পারফিউমের কড়া ঘ্রাণ নাকে যাচ্ছে, কেমন যেন বুকটা ধুকপুক ধুকপুক করছে। এত সুন্দর সুদর্শন মানুষ হয়ে হলো না, কেমন ক্ষতি হতো আমার মানুষ হয়ে থাকতে। আমারও তো ইচ্ছে করে একজন ভরসাযোগ্য মানুষের হাত মাথার উপরে পেতে। এসব মনে মনে ভাবছে মহুয়া, আর মনটা খারাপ হয়ে যাচ্ছে। একটি অ্যাক্সিডেন্ট, সারা জীবনে কান্না। শোনেছো তো উক্তিটি? ঠিকঠাক ভাবে আরাম করে বসো, অনেকটা যেতে হবে। বসতে পারলে ঠিক বসতাম, এর থেকে ভালো হতো আলাদা আরেকটা রিক্সা নিলে। আজকাল বেশি কথা বলো, অথচ প্রথম দিন দেখে মনে হয়েছিল এত শান্ত নম্র ভদ্র মানুষ। বাপরে, এখন থেকে ভিতরে আরেক রূপ।
এটা থেকে প্রতিনিয়ত আমি অবাক হচ্ছে। তারপর একটু ঘেঁষে বসে, উদয়ন না হলে যে কোনো সময় পড়ে যেতে পারে। গ্রামের রাস্তা যে পরিমাণ ভাঙা, সোজা চৌধুরী বাড়িতে চলে যায় সবাই। মহুয়া কিছু জিজ্ঞেস করারও সুযোগ পায়নি। উদয়নের পিছু চলে যায় ভিতরে। মিহা আর সনিট আগে গিয়ে রুমে বসে আছে। উদয়ন বাসা দেখাশোনা করে লোকের সাথে প্রথমে কথা বলে নেই, তারপর সোজা রুমে। মহুয়া পিছন পিছন গিয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো, এভাবে দাঁড়িয়েছো কেন? আমি কি এবার যাব? গিয়ে সবকিছু তো করতে হবে। আসার সময় কতবার নিষেধ করেছে কথা কম বলার জন্য। আমি যা বলবো তাই হবে, ওকে? মহুয়া রাগী চোখে তাকিয়ে বেলকনিতে চলে যায়। কি করবে বুঝতে পারছে না। মহুয়া, দেখ এই লোকটা এমন করে ডাকে কেন? উফ। রুমে এসে বলে, কই আপনি? ওয়াশরুমে। আমার কাপড় দাও তো, আনতে ভুলে গেছে। মহুয়া কাপড়গুলো বের করে উদয়নকে দিয়ে চলে যেতে নিলে টান দিয়ে ভিতরে নিয়ে যায় উদয়ন। ঝর্ণার পানিতে একদম ভিজে যায় মহুয়া। মহুয়া কোনো রকম সরে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বলে, এটা কি করলেন? পুরো ভিজে গেছি। এটাই ঠিক করেছে। কই এসে ফ্রেশ হবে তা না, গিয়ে চুপসে বসে আছো। তাদের ফ্রেশ হয়ে নাও, আমি অপেক্ষা করছি। বলে বের হয়ে যায়। মহুয়া দরজা দিয়ে মাথা বের করে বলে, আমার কাপড় আনিনি তো। দাঁড়াও, দিচ্ছি। আর সাথে নিয়ে আসেনি। আর আমার বাড়িতে আমার জামা কাপড় আছে, তাই আর আপনাদের গুলো আনিনি। এক কাজ করো, আজকে ওয়াশরুমে থেকে যাও, তোমার আর বের হওয়া লাগবে না। সব দোষ আপনার। আমি তো আমার বাড়িতে চলেই যাচ্ছিলাম, আপনার জন্যই তো যেতে পারিনি। কথাটা হলে ঠাস করে দরজা আটকে ফেলে। উদয়ন মিহার কাছে যায় ওর একটা জামা আনার জন্য। আমার কাপড় ওর একটু টাইট হতে পারে, কিন্তু হয়ে যাবে। কথাটা বলে কালো রঙের একটা গোল জামা সেট দিয়ে দেয়। উদয়ন রুমে এসে দরজায় নক করে বলে, খোলো। মহুয়া দরজা খুলে হাত বাড়িয়ে কাপড়গুলো নিয়ে নেয়। সব থেকে বিপত্তি হলো পরতে গিয়ে। পরের পর মনে হলো নিজেকে অনেক মোটা লাগছে। আর মহুয়া কখনো ফিটিং জামা পরে না, ওড়না দিয়ে পুরো শরীর ভালোভাবে ঢেকে বের হয়। চারপাশে তাকিয়ে দেখে উদয়ন রুমে নেই। তাড়াতাড়ি করে ভেজা কাপড় বিছানায় রেখে সেপটেপে নিয়ে ওড়না সেট করতে থাকে, যেন পুরো শরীর ঢাকতে পারে। এর মধ্যে ভেজা চুল নাড়তে নাড়তে বেলকনি থেকে রুমে প্রবেশ করে উদয়ন। মহুয়া লজ্জা পেয়ে যায়। তাড়াতাড়ি করে কোন রকম ওড়না মুঠোই করে অন্য রুমে চলে যায়। উদয়ন মহুয়ার চলে যাওয়ার দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। হঠাৎ করে মনে হলো মেয়েটাকে অন্যরকম লাগছে। তারপর বিছানায় তাকিয়ে দেখে ভেজা কাপড়গুলো নিয়ে নিজেই মেলে দেয়। উদয়ন অন্য ওয়াশরুম থেকে নিজে ফ্রেশ হয়ে গিয়েছিল, তারপর বেলকনিতে দাঁড়িয়েছিল, যার ফলে মহুয়ার চোখে পড়েনি। মহুয়া ঠিকঠাক হয়ে নিচে চলে যায়। গিয়ে দেখে কয়েকজন রান্না করে তোড়জোড় করছে। মহুয়া গিয়ে ওদেরকে বলে, তোমরা এগিয়ে যাও, আমি শর্টকাট রান্না করে নিচ্ছি। প্রথমে ওরা দিতে না চাইলেও পরে মহুয়া ঠিক রাজি করিয়ে নেয়। দীর্ঘ 1 ঘন্টা পর মহুয়ার রান্না শেষ হয়। রান্না শেষ করে রুমে এসে সবাইকে ডাক দেওয়ার জন্য এসে দেখে উদয়ন শুয়ে আছে উল্টো দিকে ঘুরে। মহুয়া বিছানার কাছে গিয়ে আস্তে করে ডাক দিয়ে বলে, স্যার, স্যার উঠুন। স্যার, খেয়ে বিশ্রাম নিন, রান্না হয়েছে। উদয়ন যদিও ঘুমায়নি, তবে দেখতে চাই মহুয়া ঠিক কিভাবে ডেকে তোলে। উঠুন না, আমায় তো যেতে হবে। এমনিতেই ভয় হচ্ছে, কিভাবে থাকবো। তারপর রাত হয়ে গেলে ভুতুরে বাড়ির মতো লাগবে। প্লিজ উঠুন, প্লিজ। উদয়ন তাড়াতাড়ি করে উঠে বসে। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, তোমার বাড়িতে যাওয়ার এত তাড়া কেন? ভুলে যাও না, তুমি এখন আমার বউ। সুতরাং নিজে নিজের সিদ্ধান্ত না থেকে বেরোতে থাকো। আর কোনো কথা বলে না, রুম থেকে বের হয়ে আসে। মহুয়াও আর কিছু বলেনি, চুপচাপ সবাইকে নিয়ে নিচে এসে খেতে বসে। সবাই খেতে পারলেও মহুয়া অল্প খেয়ে উঠে পড়ে। ভীষণ ভয় হচ্ছে, কেমন জানি ছেলে খেলার মতো লাগছে সবটা। সন্ধ্যাবেলা সবাই একসাথে বসার ঘরে বসেছে। কাজের লোকরা সবাই চলে গেছে। মহুয়া নাস্তা করে যে গেছে, উপরে আর আসেনি। উদয়ন জানতে চাইলে মিহা বলে মহুয়া ছাদে গেছে। তাই উদয়নও ছাদে চলে যায়। গিয়ে দেখতে পাই চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে আছে। উদয়ন গলা খাকারি দিয়ে বলে, এখানে কি করছো? মহুয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে মাথার ঘোমটা টেনে দাঁড়ায়, কিন্তু কোনো উত্তর দেয়নি। ইচ্ছে করছে না কথা বলতে। নিচে চলো, কথা আছে। মহুয়া কান্না ভেজা কণ্ঠে বলে, আমার ভালো লাগছে না, আমি এখানে থাকি। আচ্ছা, তাহলে আমিও তোমার সাথে থাকি। ভালো লাগছে না। উদয়ন খানিকটা সামনে এগিয়ে গিয়ে বলে, মন খারাপ? চলো, সবার সাথে আড্ডা দিলে মন ভালো হয়ে যাবে। সব মন খারাপ ভালো হওয়ার নয়,
কিছু শূন্যতা অন্য কাউকে দিয়ে পূরণ করা হয়। মন খারাপ ক্ষণিকের জন্য হয়, আর আমরা চেষ্টা করলে হয়ও না। আর হলে শূন্যতা মানিয়ে নিয়ে সবার সাথে থাকলে খানিকটা হলেও পূরণ হয়। একাকিত্বে শূন্যতা বিরাজ করে বেশি। সুতরাং যত মানুষের সঙ্গ নিয়ে থাকবা, শূন্যতা শূন্যে মিলিয়ে যাবে। পরে না হয় আড্ডা দিব। এখন চলো, একটু দরকারি কথা বলার আছে ম্যাডাম। মহা এবার উদয়নের কথায় হেসে ওঠে। মিহা লিস্ট করছে, সাথে বসে আছে উদয়ন, মহুয়া আর সনেট। কিসের লিস্ট এগুলো? তুমি তোমার আত্মীয় স্বজনদের নাম্বার দাও, আমি সবাইকে ফোন করে দাওয়াত দিব। সবাই কিন্তু হাতে খুব কম, দায়িত্ব আবার অনেক বেশি। কিসের দাওয়াত? আয়োজন চলছে, কালকে দেখতে পাবা। তোমাকে বলবো, এখন প্লিজ নাম্বার দাও। এরপর একে একে সবাইকে দাওয়াত করা হয় ফোনে। উদয়নের পরিবারের সবাইও কালকে দুপুরের পর চলে আসবে, আর আয়োজনটা মহাদের বাড়িতেই হবে। সেই ব্যবস্থা উদয়নের বাড়ি দেখাশোনা করার চাচা আরো কয়েকজন সকাল থেকেই করছে। দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। আপাতত সবটা শেষ হয়েছে। খাওয়া দাওয়া করে সবার রুমে চলে গেলে উদয়ন মহুয়াকে নিয়ে ছাদে চলে যায়। উদয়ন দোলনায় বসে বলে, আজকের ওয়েদারটা কিন্তু মজার, কি সুন্দর বাতাস, সাথে পূর্ণিমার আলো, গল্প করার জন্য বেস্ট। মহুয়া এগিয়ে এসে দূরত্ব রেখে পাশে বসে বলে, এমন পূর্ণিমায় মামি, আমি আর নয়না অনেক গল্প করতাম। মামি আমার মায়ের সম্পর্কে, বাবার সম্পর্কে বলতো। কখনো কখনো অনেক রাত অবধি পূর্ণিমার আলোয় মামি রান্না করত, আর আমি পাশে বসে দেখতাম। সময়গুলো কষ্টের হলেও ভীষণ সুখের ছিল। নিজের মানুষ ছিল, তবে অন্য কিছু নিয়ে চিন্তা ছিল না। আর আমি তো মায়ের মতো, বাবার মতো মামিকে হারিয়ে ফেলবো কল্পনাও করিনি। কথাগুলো বলতে বলতে চোখটা ঝাপসা হয়ে আসে মহুয়ার। সবার জীবন তো আর সহজ হয় না, চিন্তা করলে আসলে কঠিন জীবন তোমার। তবে বাকি জীবনে চেষ্টা করব তুমি সুখী করার। উদয়ন মহুয়ার হাতটা মুঠোয় পড়ে বলে, তোমায় আমি পরিবার দেব, অনেক বড় পরিবার। তোমার রক্তের মানুষ বাড়িয়ে দিব, নতুন করে বাঁচতে শেখাবো। যেদিন আফসোসের সুর নয়, সফলতার সুরে বলবে আমারও সব আছে। রক্তের কেউ আছে, কাছের মানুষ আছে, সে অব্দি আমি বাঁচবো মহুয়া। তোমার সাথে বাঁচবো, তোমার সাথে। উদয়নের কথাই মহুয়া এবার শব্দ করে কান্না করে দেয়। হাত দিয়ে জাপটে কাছে টেনে ধরে উদয়ন। সমাপ্ত।